ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের জন্য নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। নির্বাচনী জনসভায় তারেক রহমান। আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সজাগ থাকার আহ্বান। দেশের জনগণের রাজনীতি হবে পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামায়াত আমির। ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়। নাসির উদ্দিনের নির্বাচনী প্রচারে ডিম নিক্ষেপ। এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ। রাজধানী সহ সারা দেশে জমজমাট প্রচারণা। শিশুদের প্রশিক্ষণ দিয়ে মোটরসাইকেল চুরি, থানার ভেতরেও হানা। 1500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ল দুর্ধর্ষ চোর চক্রের নেটওয়ার্ক। 9 দিনের অভিযানে গ্রেফতার 4। এবং রাজধানী থেকে সমুদ্র শহরে যেতে সময় লাগবে মাত্র 2 ঘন্টা। ঢাকা কক্সবাজার রেল যাত্রায় গতি আনতে সরকারের নতুন উদ্যোগ। পাহাড়তলী ঝাউতলা বাইপাসের সময় কমবে 1.5 ঘন্টা। ভোরের সময়ের সঙ্গে আছি আমি অর্চিতা শেসিন। ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য নতুন শিল্প খাত তৈরি করা হবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, 24-এর আন্দোলন ব্যর্থ করতে না চাইলে ধানের শীষে ভোট দিতে হবে। আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সে ব্যাপারে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। ময়মনসিংহ, গাজীপুর ও রাজধানীর উত্তরায় নির্বাচনী জনসভায় কথা বলেন বিএনপি চেয়ারম্যান। মিজানুর রহমানের ক্যামেরায় মুরসালিন হক জুনায়েদের রিপোর্ট। দুই দশক পর ময়মনসিংহের মাটিতে তারেক রহমান স্লোগানে মুখরিত জেলা সার্কিট হাউস মাঠ। উষ্ণ অভ্যর্থনায় সিক্ত বিএনপি চেয়ারম্যান হাত নেড়ে শুভেচ্ছা জানালেন ভোর থেকে অপেক্ষমান ময়মনসিংহ বিভাগের নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি। কানায় কানায় পূর্ণ মাঠে উচ্ছ্বসিত কর্মী, সমর্থক ও ময়মনসিংহবাসী। বিকেল 3:30টায় জনসভা মঞ্চে আসেন তারেক রহমান। ধানের শীষে ভোট দিতে হবে। বক্তব্যের শুরুতেই স্থানীয় সমস্যা সমাধান সহ কর্মসংস্থানের মাধ্যমে মাদক মুক্ত দেশ গড়ার প্রত্যয় জানান বিএনপি চেয়ারম্যান। তরুণ বেকারদের মাদক সমস্যা দূর করার জন্য কর্মসংস্থান ব্যবস্থার কথা বললাম। অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে আমরা কোনোভাবেই দেশকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারবো না। গৃহিণীদের জন্য আমরা একটি ফ্যামিলি কার্ড নামে কার্ড দিতে চাই মা বোনদের। বিএনপি দুর্নীতি করে থাকলে সে সময় সরকারে থাকা জামায়াতের 2 মন্ত্রী কেন পদত্যাগ করেনি এমন প্রশ্ন রেখে তারেক রহমান বলেন, দলটি পলাতক স্বৈরাচারের ভাষায় বিএনপিকে আক্রমণ করছে। দুর্নীতিতে বলে চ্যাম্পিয়ন ছিল। আমার প্রশ্ন 2001 থেকে 2006 সাল পর্যন্ত তাদেরও তো 2 জন সদস্য বিএনপি সরকারে ছিল না? ছিল। তো বিএনপি যদি অতই খারাপ হয় তাহলে ওই 2 ব্যক্তি কেন পদত্যাগ করে চলে আসেনি? অনেক দল আছে যারা এসে অন্য দল সম্পর্কে বিভিন্ন রকম কথাবার্তা বলে। আমি এখানে দাঁড়িয়ে আপনাদের সামনে অন্য দল সম্পর্কে অন্যরকম কথা বলি, তাদের গীবত গাই, তাদের সম্পর্কে সমালোচনা করি, তাতে কি জনগণের কোনো লাভ হবে? জনগণের কোনো লাভ হবে না। দেশ জুড়ে ধারাবাহিক নির্বাচনী প্রচারণার 3য় ধাপে ময়মনসিংহে এসে দেশ গড়ার নানা পরিকল্পনার পাশাপাশি বিভিন্ন প্রতিশ্রুতিও দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ গড়ে তুলতে একমাত্র বিএনপিরই সঠিক পরিকল্পনা রয়েছে বলেও দাবি করেন তিনি। ময়মনসিংহের পথসভা শেষে গাজীপুরের সমাবেশে মঙ্গলবার রাত 11:30টায় পৌঁছান তারেক রহমান। স্থানীয় নানা সমস্যা সমাধানের পাশাপাশি দেশ গড়ার বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। বলেন, ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের কর্মসংস্থানের জন্য গার্মেন্টস শিল্পের মতো নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। এ সময় তিনি 24-এর আন্দোলনের মতো ভোটের মাঠেও গাজীপুরবাসীকে লড়াই অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান। জয়দেবপুর রেল ক্রসিং এর উপরে একটা ওভারপাস নির্মাণ করা, যেটা নির্মাণ করলে আপনাদের এখানে যে বিআরটি প্রকল্প আছে এইটা বাস্তবায়ন করে এই যে যানজট, অসহ্য যানজট, এই যানজট যাতে দূর হয়, আপনারা যাতে সহজে চলাফেরা করতে পারেন। এই যে যেমন গার্মেন্ট শিল্প আছে, এই গার্মেন্ট শিল্পের মতো নতুন আরো আমরা শিল্প আনবো, যেখানে আমাদের আরো বেশি সংখ্যক মা বোনেরা কর্মসংস্থানের ব্যবস্থা হবে।
পরে রাত 12:30টায় রাজধানীর উত্তরার আজমপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেন বিএনপি চেয়ারম্যান। এ সময় 24-এর অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচার বিতাড়িত করতে উত্তরাবাসীর ভূমিকার কথা স্মরণ করেন তারেক রহমান। বলেন, আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে সে ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। 2024 সালের যে জুলাই অভ্যুত্থান, যে 5ই আগস্ট ঘটেছিল, এই উত্তরার মানুষ সেটিকে সফল করেছিল অনেকাংশে। একটি পক্ষ আগেও যেমন ষড়যন্ত্র করেছিল, অধিকারকে কেড়ে নিয়ে গিয়েছিল, ঠিক এখনো কেউ এর বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু করেছে। আপনারা যদি সমর্থন দেন তাহলে যে কোনো ষড়যন্ত্রের বেড়াজাল থেকে আমরা বাংলাদেশকে বের করে নিয়ে আসতে পারবো। গণতন্ত্র সুসংহত করতে জনগণকে ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমে ঐক্যবদ্ধ অবস্থান নেয়ার আহ্বান জানান তারেক রহমান। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় যোগ দিতে 29 জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনার পাশাপাশি কয়েক লাখ নেতাকর্মীর সমাগম হবে বলে আশা দলটির নেতাকর্মীদের। পুলিশ জানায়, বিএনপি জনসভা উপলক্ষে নেওয়া হবে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আব্দুল সালামের তোলা ছবিতে বিস্তারিত সাইফুর রহমান রকির প্রতিবেদন। আসন্ন 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ উপলক্ষে বিভিন্ন বিভাগ ও জেলায় নির্বাচনী জনসভায় অংশ নিচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় দীর্ঘ 22 বছর পর বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দেবেন তিনি। এছাড়া রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোরের 13টি সংসদীয় আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন এবং তাদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেবেন। চাইবেন ভোটও, রাখবেন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক বক্তব্য। তার আগমন উপলক্ষে মঞ্চ তৈরির কাজ চলছে বেশ জোরে সোরে। নেতাকর্মীরাও সমাবেশস্থল নিয়মিত পরিদর্শন করছেন। তারেক রহমানের আগমন উপলক্ষে উজ্জীবিত সর্বস্তরের নেতাকর্মীরা। আমরা মাঠের কাজ শুরু করে দিচ্ছি। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে মঞ্চ প্রায় অর্ধেক কাজ শেষ হয়ে গেছে, ব্যারিকেডগুলো হয়ে গেছে। সকালের একটাই কথা, এই মানুষটাকে একবার দেখব। তাকে বরণ করে নেওয়ার জন্য রাজশাহীবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে। নিজ চোখে তাকে দেখতে পাবো আমরা, এটা আমরা অনেক খুশি। নির্বাচনী সমাবেশ সফল করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন দলটির নেতাকর্মীরা। বিএনপি নেতাদের প্রত্যাশা, সমাবেশস্থল ঘিরে কয়েক লাখ মানুষের সমাগম হবে। রাজশাহীতে একটি স্মরণকালে স্বাধীনতার পরে এটি মনে একটি ইতিহাস হয়ে থাকবে। এত লোকের সমাগম হয়তো এর আগে হয়েছে কিনা আমার জানা নাই, এবার হবে ইনশাল্লাহ। এদিকে পুলিশ বলছে, সমাবেশস্থল ঘিরে নেওয়া হবে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। সাদা পোশাকের পুলিশ আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার ক্ষেত্রে তারা ভূমিকা পালন করবে। এছাড়াও আমাদের যে সিআরটি টিম আছে তারাও জনসভা স্থলের ইনার কর্ডনে তারা থাকবে। সবশেষ 2004 সালে রাজশাহীতে নির্বাচনী জনসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। কোনো পরিবার নয়, দেশের জনগণের রাজনীতি চলবে। নির্বাচনী জনসভায় এমন মন্তব্য করে বিএনপিকে শুধরে যাওয়ার পরামর্শ দিলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। 12 ফেব্রুয়ারি 5টি ছাত্র সংসদের মতো ফলাফলের আশা তার। নারীকর্মীদের সঙ্গে অপমানজনক আচরণে ক্ষোভ জানান জামায়াত আমির। মুস্তাফিজুল হক আকাশের ক্যামেরায় শফিক মুন্সির রিপোর্ট। খুলনা বিভাগ সফরের দ্বিতীয় দিনের শুরুতে যশোরের ঈদগাহ ময়দানে জনসভায় যোগ দেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। কর্মী ও সমর্থকদের উপস্থিতিতে সকাল থেকেই ভরে ওঠে মাঠ। বক্তব্যের শুরুতেই জামায়াত আমিরের প্রতিশ্রুতি, যশোর হবে সিটি কর্পোরেশন। আল্লাহ যদি আমাদেরকে দেশ সেবার সুযোগ দেন, যশোরকে আমরা শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করব। শফিকুর রহমান বলেন, গণভোটে হ্যাঁ জিতলে জিতবে বাংলাদেশ। কড়া জবাব দেন জামায়াতের নারী কর্মীদের ওপর হামলার। পরামর্শ দেন বিএনপিকে শোধরানোর। রাজনীতি হবে জনগণের রাজনীতি। এই রাজনীতি কোনো পরিবার বা কোনো দলের রাজনীতি হবে না। যারা নিজেদের দলকে সামনে রাখতে পারে না, নিজের দলের কর্মীদের জীবনের নিরাপত্তা দিতে পারে না, সেই দল যত বড় দল হোক, মাঝারি হোক, যাই হোক, তাদের কাছে বাংলাদেশ কখনো নিরাপদ হবে না। আমরা আমাদের ভাইদেরকে বলি, আপনারা দেশ গড়ার আগে দলটা গড়েন ভালো করে। এই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা লাগলে তাও করব। দুপুরে সাতক্ষীরার জনসভায় তুলে ধরেন ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে জামায়াতের প্রত্যাশার কথা।
বিকেলে খুলনার নির্বাচনী সভায় 12 ফেব্রুয়ারি 5টি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের মতো রায়ে প্রত্যাশা জানান তিনি। যুব সমাজ জানিয়ে দিয়েছে আমরা ওই বস্তা পচা পুরানা বন্দোবস্ত চাই না। 5টি বিশ্ববিদ্যালয়ে তরুণ, সচেতন, শিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত যুবক যুবতীরা তাদের রায় দিয়ে বলে দিয়েছে আমরা এখন ইনসাফের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। আশ্চর্য বিষয়, আমাদের একটি বন্ধু সংগঠন তারা ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা করেছেন এবং এটাও বলেছেন যে এটা মায়ের হাতে দেবেন। তারা একদিকে দিচ্ছেন ফ্যামিলি কার্ড, আরেকদিকে দিচ্ছেন আমার মায়ের গায়ে হাত। এই দুইটা একসাথে চলে না। 2 দিন ব্যাপী খুলনা বিভাগীয় সফর শেষ করলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই 2 দিন বিভাগের নানা প্রান্তে ছুটে গিয়ে সেই অঞ্চলের মানুষদেরকে তিনি আগামী দিনের উন্নয়নের নানা পরিকল্পনার কথা জানিয়েছেন। রাতে বাগেরহাট খানজাহান আলী মাজার মাঠে জামায়াত আমির বলেন, নির্বাচনী পরিবেশ বিঘ্নিত করতে একটি দল পেশি শক্তির ব্যবহার করছে। নিজের এই বুটের পাহারাদারি করতে হবে, অন্যের বুটেরও পাহারাদারি করতে হবে। নাগরিকদের পূর্ণ অধিকার, যারে পছন্দ তারে ভোট দেবে, কিন্তু জোর করে আমার পছন্দের বাক্সে ঢুকাবো এটাকে বুতা করে দিতে হবে। দিনের শেষ জনসভায় ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় জানান জামায়াত আমির। ঢাকা ফেরার পথে রাতে গোপালগঞ্জে এক পথসভায় জামায়াত আমির বলেন, বিভক্তির রাজনীতির কবর নিশ্চিত করে ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে চায় জামায়াত। শফিক মুন্সি, সময় সংবাদ। ঢাকা ৮ আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির নির্বাচনের প্রচারে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজে তাকে টিম নিক্ষেপ করলে তৈরি হয় উত্তেজনা। এই ঘটনার জন্য প্রতিপক্ষকে অভিযুক্ত করেন নাসিরউদ্দিন। তবে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, টিম নিক্ষেপের ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। ঢাকার অন্যান্য আসনেও জমে উঠেছে প্রচার যুদ্ধ। হঠাৎ করেই ভুয়া স্লোগান রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গণে। নির্বাচনী প্রচারণায় ঢাকা ৮ আসনে 11 দলীয় ঐক্যের প্রার্থী এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারির দিকে ডিম নিক্ষেপ করে একদল লোক। মুহূর্তেই ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন এনসিপি নেতাকর্মীরা। ক্যাম্পাস থেকে বেরিয়ে সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। প্রতিবাদে ফকিরাপুলে সংবাদ সম্মেলনে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই। ঢাকা ৮ আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভোটের প্রচারে বাধা দেওয়ার ঘটনায় প্রতিপক্ষের সন্ত্রাসীরা জড়িত। ছাত্র দলের যারা হামলা করলো, সন্ত্রাসী হামলা আমাদের উপরে, মির্জা আব্বাসের যে বাহিনী, আমি পুরো বাংলাদেশের কাছে বিচার দিলাম। লেভেল প্লেয়িং ফিল্ড যে নাই মাঠে, এটা গত কয়েকদিনে বাংলাদেশের মানুষের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে। তবে ঢাকা ৮ আসনের বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের দাবি, নাসিরউদ্দিন পাটোয়ারির প্রচারণায় এই ঘটনা উদ্দেশ্য প্রণোদিত। যারা করতেছে উদ্দেশ্যমূলক, ওদের কিছু ভিন্নতর উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্যের জন্য এরা করতেছে। এটা এখানে আমি জানিও না কিছু, আমার যার কথা 5টার সময় গেল। এই ঘটনায় সংবাদ সম্মেলন করে হাবিবুল্লাহ বাহার কলেজের শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, ভোট চাওয়ার নামে অনুমতি না নিয়ে জোরপূর্বক কলেজে ঢুকে পিঠা উৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করেন নাসিরউদ্দিন পাটোয়ারি। এদিকে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে এনসিপি নেতাকর্মীরা। তাদেরকে আমরা কেউ ইনভাইট করি নাই, তারপরও ওনারা এসেছে। ওনারা যে আসবে আমাদের কাউকে কখনো আগে কিছু বলাও হয় না, আমরা কেউ কিছু জানতামও না। তারা নিজেরা ডিম নিয়ে এসে নিজেদের উপরে নিক্ষেপ করে হাবিবুল্লাহ বাহার স্টুডেন্টের উপর প্রচারণা করে দিয়েছে। এদিকে ঢাকা ৬ আসনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন এবং ঢাকা ১৬ আসনে আমিনুল হক গণসংযোগ করেছেন। তারা বলেন, কোনো কারণে প্রতিপক্ষ দল রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গৃহবন্দী হয়ে পড়বেন নারীরা, হরণ করা হবে ব্যক্তি স্বাধীনতা। এদিকে প্রচারণায় বিএনপির জোটসঙ্গী ঢাকা ১২ আসনের প্রার্থী সাইফুল হক বলেন, কালো টাকা ছড়িয়ে ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে কেউ কেউ। আমাদের প্রতিপক্ষ রাজনৈতিক দল ভুলেও রাষ্ট্র পরিচালনার দায়িত্বে চায়, নারীদেরকে তারা গৃহবন্দী করে ফেলবে। ঘরে ঘরে গিয়ে বিকাশ নাম্বার নিয়ে সেই বিকাশে তারা টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যেটি ইতিমধ্যে আমরা লিখিতভাবে রিটার্নিং কর্মকর্তা আমরা নির্বাচন কমিশনে অবগত করেছি। কেউ কেউ কালো টাকার ছড়ানোর একটা পরিকল্পনা কারো কারো আছে।
সুতরাং এগুলোকে অবশ্যই বন্ধ করতে হবে। আজিমপুরে জামায়াত প্রার্থী এনায়েতুল্লাহ এবং ঢাকা 12 আসনে সাইফুল আলম বলেন, নির্বাচন ভণ্ডুল করতে অপতৎপরতা চালাচ্ছে একটি দল। আচরণবিধি মানাতে ইসিকে ব্যবস্থা নেওয়ার তাগিদ তাদের। অনেক বড় বড় বিল্ডিং দেখবেন যে ডেভেলপাররা কাজ করতেছে, কাজ বন্ধ করে দেখবেন ক্লাব বানায় ফেলছে, পরে কাজ করে পরে আমরা এখন ক্লাব বানাবো। এই আচরণগুলি কিন্তু মানুষ স্বাভাবিকভাবে নেয় না। এটাকে আপনি ব্যালটের মাধ্যমে আপনি এটা জবাব পাবে। যারা নির্বাচনে ভণ্ডুল করতে চায় অথবা কেউ যদি প্রতিপক্ষকে ঘায়েল করতে চায়, তাহলে এইসব মাসেলম্যানরা পয়সার বিনিময়ে ব্যবহার হবে। শুধু প্রতিশ্রুতি নয়, পরিকল্পনা বাস্তবায়নের নিশ্চয়তা চান ভোটাররা। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ঢাকার বাইরেও ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দাঁড়ে দাঁড়ে ঘুরছেন নানা প্রতিশ্রুতি নিয়ে। মাদকমুক্ত সমাজ গড়ার পাশাপাশি কর্মসংস্থান ও কৃষিভিত্তিক শিল্প কারখানা গড়ে তোলার আশ্বাস তাদের। স্বাধীনতার 54 বছরে দেশের উন্নয়ন না হলেও কিছু দল লুটপাট করে নিজেদের আখের গুছিয়েছে বলেও অভিযোগ করেন তারা। ঘনিয়ে আসছে নির্বাচন, সরগরম হচ্ছে প্রচারণা। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নাচ, গান আর স্লোগানে কক্সবাজার 1 আসনে উৎসব মুখর পরিবেশ। মঙ্গলবার সকালে চকরিয়ায় গণসংযোগ শুরু করেন বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমদ। জানান, শক্তিশালী গণতান্ত্রিক ও জনগণের রাষ্ট্র গঠন করবে তার দল। বিএনপি সেই রাষ্ট্র বিনির্মাণ করবে, সেই শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করবে যার প্রতিশ্রুতি আমরা দিয়েছি। জনাব তারেক রহমানকে যদি আমরা সংসদে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাই, তাহলে তিনি প্রথম কাজ করবেন চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী যে বাস্তবায়ন। প্রচারণা চালান ফেনী 1 আসনের বিএনপি প্রার্থী মুন্সি রফিকুল আলম মজনু ও ফেনী 3 আসনের আব্দুল আওয়াল মিন্টু। আর ভোটে নির্বাচন কমিশন নিরপেক্ষ দায়িত্ব পালন করবে বলেও আশা প্রকাশ করেন নরসিংদী 1 আসনের ধানের শীষের প্রার্থী খায়রুল কবির খোকন। এদিকে লক্ষ্মীপুর পৌর শহরের বিভিন্ন স্থানে গণসংযোগ চালান বিএনপি প্রার্থী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। বেগম খালেদা জিয়ার যে অসম্পূর্ণ উন্নয়ন কাজ, ইনশাআল্লাহ সেগুলো আমি তারেক রহমানের মাধ্যমে ইনশাআল্লাহ এই উন্নয়ন কাজগুলো আমরা করব। প্রশাসনিক কর্মকর্তারা সম্পূর্ণ নিরপেক্ষ থেকে আল্লাহকে হাজির নাজির রেখে তারা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে সহযোগিতা করবেন। দাবিগুলো এখন পর্যন্ত আসছে, এগুলোকে যেন আমরা আপনাদের পাশে আপনাদের জন্য নিয়ে যেতে পারি, সেই সুযোগটা তৈরি করে দেওয়া। ভোটের প্রচারে ব্যস্ত সময় পার করছেন রংপুর 4 আসনের এনসিপি প্রার্থী আখতার হোসেন। পঞ্চগড় 1 আসনে জোরে সোরে গণসংযোগ চালাচ্ছেন সার্জিস আলম। নোয়াখালীতে নির্বাচনী সমাবেশে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, ক্ষমতায় যাওয়ার আগেই একটি দলের ফ্যাসিবাদী চেহারা দেখে ফেলেছে জনগণ। যারা ঋণ খেলাপি তাদেরকে ঠেকায় দেওয়ার জন্য বাংলাদেশের জনগণকে এবারের নির্বাচনে সঠিক মার্কায় ভোট দিতে হবে। চাঁদাবাজি, দুর্নীতি, লুটপাট, হয়রানি, মানুষকে হেনস্থা করা, মামলা বাণিজ্য দেওয়া, ক্ষমতার অপব্যবহার করা, এগুলা বন্ধ হোক। একজন নাগরিককে তার ভোটাধিকার প্রয়োগে কোন ধরনের বাধা দেওয়া হয়, তাহলে আমরা কিন্তু তা বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবো না। সিলেট 6 এবং 11 দলীয় জোটের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিনের জনসভায় উপস্থিত থেকে দাড়িপাল্লা প্রতীকের গণসংযোগ করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। বলেন, দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষায় ভোটের বিকল্প নেই। যারা রাস্তার টাকা মেরে খাবেন, যারা আমাদের ব্রিজ কালভার্টের টাকা মেরে খাবেন, তারা ওই স্বপ্ন আপনাদের স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হবে। আমাদের ঐক্য, সুন্দর বাংলাদেশ, একটি নিরাপদ বাংলাদেশ গড়বার ঐক্য। পাবনা 4 আসনে নির্বাচনী প্রচারণায় ভোটারদের খোঁজ খবর নিয়ে এলাকার উন্নয়নে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন স্বতন্ত্র প্রার্থী জাকারিয়া পিন্টু। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। নির্বাচন ঘিরে দেশে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। ভোটের আগে ও পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ভারতে বসে শেখ হাসিনার দেয়া বক্তব্যে নির্বাচনে কোনো প্রভাব পড়বে না বলে জানান তিনি।
নির্বাচনের বাকি মাত্র 2 সপ্তাহ। ভোট নির্বিঘ্ন করার পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। আপনাদেরকে সকলকে মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিফিংয়ে বলেন, ভোটের আগে ও পরে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন প্রচারকালে বিভিন্ন রাজনৈতিক দল ও প্রার্থীদের মধ্যে কোনো অনাকাঙ্ক্ষিত বা অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য আইন শৃঙ্খলা বাহিনী সচেতন ও সজাগ থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। তারা যেন কোনো প্রার্থী বা এজেন্টের নিকট থেকে কোনো প্রকার অনৈতিক বা অবৈধ আর্থিক সুবিধা গ্রহণ না করে, এমনকি দায়িত্ব পালনকালে তাদের কোনো প্রতিনিধির নিকট থেকে কোনো খাবারও যেন না গ্রহণ করে সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচন ঘিরে নিরাপত্তা ঝুঁকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। সাংবাদিকদের প্রয়োজনীয় তথ্য দিতে ভোট কেন্দ্রে আলাদা ব্যবস্থা থাকবে বলে উল্লেখ করেন তিনি। প্রতিটি ভোট কেন্দ্রে স্বচ্ছ ও নির্বাচনের পরিবেশ উপযোগী করে প্রস্তুত রাখতে রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের নির্বাচন পর্যবেক্ষক এবং সাংবাদিকরা নির্বাচন ও সংশ্লিষ্ট ভোট কেন্দ্রের বিষয়ে বিভিন্ন তথ্য চাইতে পারে, এই বিষয়ে তাদেরকে পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছে। বলছি যে ঝুঁকি নেই, এখনো বলে ঝুঁকি নেই। এর আগে সকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে মহিলা কারারক্ষীদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় ভারতে বসে শেখ হাসিনার বক্তব্যের কোনো প্রভাব বাংলাদেশের নির্বাচনে পড়বে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন ভণ্ডুল বা কোনো অস্থিতিশীল করার কোনো সম্ভাবনা নাই। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনী সংশ্লিষ্ট কর্মকর্তাদের গণভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা না চালাতে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এ নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারী আচরণবিধিতে শিগগিরই পরিবর্তন আসছে বলে জানালেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তবে গণভোটের পক্ষে সরকারের অবস্থান নিয়ে কোনো মন্তব্য করেননি কমিশনার। চলতি মাসের শুরুতেই গণবিজ্ঞপ্তি জারি করে সংশ্লিষ্ট বিভাগ সহ মাঠ প্রশাসনকে গণভোট নিয়ে প্রচারণার নির্দেশ দেয় সরকার। সবশেষ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণভোট নিয়ে প্রচারণা চালাতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সঙ্গেও বৈঠক করে। এরপরই সরকারের নিরপেক্ষতা নিয়ে শুরু হয় আলোচনা। ভোটের নিরপেক্ষতার প্রশ্নে রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে মাঠ প্রশাসনের কর্মকর্তারা গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন কিনা এমন প্রশ্নে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেন, নির্বাচনী কাজের দায়িত্বে থাকা কর্মকর্তারা গণভোটের পক্ষে বিপক্ষে প্রচারণা চালাতে পারবেন না। তবে সরকারি কর্মকর্তাদের বিষয়ে কোনো প্রশ্নের জবাব দেননি তিনি। এদিকে সরকার গণভোটের পক্ষে প্রচারণা চালাতে পারবেন কিনা এমন প্রশ্নের বিষয়েও মন্তব্য করেননি এই কমিশনার। রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার এবং অন্যান্য যারা নির্বাচনী দায়িত্ব পালন করবেন তারা গণভোটের প্রচার করবে, বাট পক্ষে বিপক্ষে যাবে না। মাঠ প্রশাসন বলতে তো রিটার্নিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসাররা না। প্রশাসন জিনিসটা হলো সম্মিলিত বিষয়। অন্তর্বর্তীকালীন সরকার, এটা রাজনৈতিক কোনো সরকার নাই, এখানে তো কোনো প্রার্থী নাই। এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাচ্ছি না। এদিকে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, নির্বাচনে কোনো কর্মকর্তা নিরপেক্ষতা হারালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। পোস্টাল ব্যালট কেন্দ্রে শুধুমাত্র প্রিজাইডিং অফিসার ছাড়া কেউ কলম নিয়ে প্রবেশ করবে না, পরিপত্রের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। সাংবাদিকরাও নয়, পর্যবেক্ষকও নয়। ভোটের দিন কেন্দ্রের সীমানায় কোনো জটলা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন এই কমিশনার। একটা হচ্ছে নিজের ভোটার। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। যৌথ বাহিনীর অভিযানে রাজধানীর জুরাইন থেকে 2 চিহ্নিত সন্ত্রাসীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে 4 ঘণ্টার অভিযানে এই 2 অপরাধীকে আটক করতে সক্ষম হয় যৌথ বাহিনী। নির্বাচনকে সামনে রেখে নিয়মিত টহল ও অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। এরই ধারাবাহিকতায় রাজধানীর বেশ কিছু স্পটে অভিযান চালায় সেনাবাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সন্ধ্যা থেকে 4 ঘণ্টার অভিযানে 2 অপরাধীকে গ্রেফতার করে যৌথ বাহিনী। আটককৃত 2 জন দুষ্কৃতিকারী যথাক্রমে ব্যাপারী জনি এবং লম্বু জনি নামে পরিচিত এলাকায়। তারা দীর্ঘদিন ধরে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। এছাড়াও বিভিন্নভাবে মানুষকে ভয়ভীতি দেখিয়ে অস্ত্রের মাধ্যমে হত্যা চেষ্টা, চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসীমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত ছিল। গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশীয় অস্ত্র, ম্যাগাজিন, নকল পিস্তল, একাধিক পাসপোর্ট ও মোবাইল ফোন জব্দ করে যৌথ বাহিনী। দীর্ঘদিন ধরে এই সন্ত্রাসীরা এলাকাতে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল বলে ব্রিফিংয়ে জানানো হয়। আটককৃত 2 জন সন্ত্রাসী বিভিন্ন সময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমের মাধ্যমে মানুষের মধ্যে ভীত সন্ত্রস্ত অবস্থা তৈরি করেছিল এবং উভয়ের নামে একাধিক
মামলা রয়েছে, হত্যা চেষ্টা সহ নানান মামলা রয়েছে। তাদেরকে আটকের মধ্য দিয়ে এলাকাবাসী অত্যন্ত স্বস্তি প্রকাশ করেছে। নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনীর অভিযান চলমান থাকবে বলেও জানান সেনা কর্মকর্তা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন সামনে রেখে সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিশেষ মহড়া ও সতর্কতামূলক তৎপরতা জোরদার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এতে ভোটাররা নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন বলে আশাবাদী তারা। বাংলাদেশ এয়ারলাইন্স 247 বিমানটি মঙ্গলবার দুপুর 12টা ঢাকা থেকে 10 জন যাত্রী নিয়ে যশোর যাচ্ছিল বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট। উড্ডয়নের 10 মিনিটের মধ্যেই হুমকি আসে বিমানে বোমা থাকার। তাৎক্ষণিকভাবে ফুল এয়ারপোর্ট ইমার্জেন্সি ঘোষণা করে সক্রিয় করা হয় ইমার্জেন্সি অপারেশন সেন্টার। সম্মানিত সুধী, আমরা এইমাত্র জানতে পেরেছি অতিরিক্ত আতঙ্কিত হওয়ার কারণে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে হাইজ্যাক ও বোমা হামলার মতো জরুরি পরিস্থিতি মোকাবেলায় সক্ষমতা যাচাই ও বৃদ্ধির লক্ষ্যে এমন বিশেষ মহড়া অনুষ্ঠিত হয় যশোর বিমানবন্দরে। চলতি বছর বাংলাদেশ আইকিউর নিরাপত্তা অডিটকে ফেস করতে যাচ্ছে। আমাদের আজকের এই মহড়া এবং প্রস্তুতি সেই অডিটে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আমাদের এই এয়ারপোর্টের সক্ষমতা যাচাই করা, ভবিষ্যতে কি করলে আমাদের এভিয়েশন সিকিউরিটিগুলো ইমপ্রুভ হবে সেটার একটা রিমিডিস খুঁজে বের করা। নির্বাচনে নিরাপত্তা নিশ্চিতে মোংলায় নিয়মিত ফুট পেট্রোলিং ও নজরদারি কার্যক্রম পরিচালনা করছে নৌবাহিনী। একই সঙ্গে সন্ত্রাস নাশকতা ও অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সতর্কতামূলক প্রচারণাও চালানো হয়। দক্ষিণ পশ্চিমাঞ্চলে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। নির্বাচনী নিরাপত্তায় 93টি বেস ক্যাম্প স্থাপন করা হয়েছে বলেও বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, যেখানে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে বিজিবি। কুইক রেসপন্স ফোর্স হিসেবে থাকবে K9 ডগ স্কোয়াড ও র্যাপিড অ্যাকশন টিম। প্রস্তুত থাকবে হেলিকপ্টারও। আগামী 29 জানুয়ারি হতে 1 ফেব্রুয়ারি 2026 তারিখের মধ্যে যশোর রিজিয়নের নির্বাচনী দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবি মোতায়েন সম্পন্ন হবে। রাঙামাটির কাপ্তাই ওয়াগ্গা জোনে অনুষ্ঠিত হয় বিজিবির সমন্বয় সভা। এ সময় সীমান্ত এবং দুর্গম এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানানো হয়। কাপ্তাই জোন হলো আমরা দুটো উপজেলা। চন্দ্রা বিশ্বাস, ববি, সময় সংবাদ। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার বিচার কাজ শেষ। যে কোনো সময় রায় দেওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রায় 30 আসামির সর্বোচ্চ সাজার মৃত্যুদণ্ড প্রত্যাশা করছে প্রসিকিউশন। অন্যদিকে মামলা প্রমাণে ব্যর্থ হয়েছে দাবি করে খালাস চেয়েছেন আসামিপক্ষের আইনজীবীরা। মামলা প্রমাণে 25 জনকে ট্রাইব্যুনালে সাক্ষী হিসাবে হাজির করে প্রসিকিউশন। সাক্ষ্য জেরা উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় মঙ্গলবার। রাষ্ট্রপক্ষের দাবি, আসামিদের বিরুদ্ধে অপরাধ প্রমাণ করতে পেরেছেন তারা। সর্বোচ্চ শাস্তিও প্রত্যাশা তাদের। অকাট্য নিশ্চিদ্র প্রমাণ দ্বারা উপস্থাপন সক্ষম হয়েছি। যাদের বিরুদ্ধে আমরা অভিযোগ দায়ের করেছি তারা সকলেই মামলার সাথে সংশ্লিষ্ট। সকলের বিরুদ্ধেই অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে। তবে নির্দোষ দাবি করে আসামিদের খালাস চেয়েছেন তাদের আইনজীবীরা। আসামিদেরকে খালাস দিয়ে এই মামলাটি নরমাল যে সেশনস কোর্ট অথবা দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে যারা যারা এই ঘটনার জন্য দায়ী তাদেরকে আইনের আওতায় এনে বিচার করা। এদিন র্যাবের টিএফআই সেলে গুমের মামলায় অভিযোগ গঠনের আদেশ পুনর্বিবেচনা চেয়ে করা আবেদনের শুনানি হয়। ট্রাইব্যুনাল আবেদনটি খারিজ করে দেন। আর ডিজিএফের নিয়ন্ত্রণাধীন জিআইসি সেলে গুমের মামলায় দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ হয়। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। ভোরের সময় আরও থাকছে। 14 বছর পর ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালুকাল। ট্রানজিট না থাকায় বাঁচবে সময়, অর্থ। প্রাথমিকভাবে সপ্তাহে 2 দিন চলাচল। দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার আশা। পার্বত্য চট্টগ্রামে ইন্টারনেট না যাওয়ার দায় বিগত সরকারের। যোগাযোগ ও স্বাস্থ্য খাতেও উন্নয়ন হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মাহমুদ ইউনূস। মঙ্গলবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে ভার্চুয়ালি 3 পার্বত্য জেলায় 12টি বিদ্যালয়ে ই লার্নিং কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি। দ্রুত সময়ের মধ্যে পাহাড়ের নির্বাচিত 149টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে ই লার্নিং কার্যক্রম শুরু হবে বলেও জানান প্রধান উপদেষ্টা। বলেন, সারা পৃথিবীতে ইন্টারনেট পৌঁছে গেছে, অথচ পাহাড়ে এখনো পিছিয়ে। এর জন্য বিগত সরকার দায়ী। দুর্ভাগ্য যেটা আমরা একদিন করতে পারি নাই। এই
এটা যেন মোটরসাইকেল চুরির দুর্ধর্ষ এক চক্র। এদের মূল হোতা ঢাকার বাইরে 12 থেকে 15 বছরের শিশুদের দেয়া চুরির প্রশিক্ষণ। চক্রের ঢাকার সদস্যরা বিভিন্ন গ্যারেজে মোটরসাইকেল টার্গেট করে খবর দেয় মূল হোতাকে। এরপর সেই শিশু চোরদের পাঠানো হয় বাইক চুরির মিশনে। ঢাকায় এসে মুহূর্তেই বাইকের ঘাড় ভেঙে চুরি করে পালিয়ে যায় ঢাকার বাইরে। এরা এতটাই দুর্ধর্ষ, থানার ভেতরের গ্যারেজ থেকেও চুরি করতে ভয় পায় না। সম্প্রতি রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে বাইক চুরির পর 1,500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে টানা 9 দিনের অভিযানে ব্রাহ্মণবাড়িয়া থেকে চুরির বাইক সহ 4 জনকে গ্রেফতারের পর সামনে আসে চক্রটি। 10 জানুয়ারি ভোর 4:39 রাজধানীর ভাটারা থানার সিসিটিভি ফুটেজে দেখা যায় গ্যারেজ থেকে মোটরসাইকেল চুরির চেষ্টা করছে 2 জন। এ সময় বাইকের অ্যালার্ম বেজে উঠলে সেটি খুলে ফেলা হয়। কিছুক্ষণ পর বাইকটি নিয়ে পালিয়ে যান তারা। থানা থেকে চুরির পর ব্যাপক সমালোচনার মুখে পড়ে পুলিশ। শুরু হয় অভিযান। 1,500-এর বেশি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের পর ব্রাহ্মণবাড়িয়ায় সন্ধান মেলে মোটরসাইকেলটির। টানা 9 দিনের অভিযানের পর উদ্ধার হয় বাঞ্ছারামপুর থেকে। গ্রেফতার করা হয় 4 জনকে। চোর চুরি করবে, যেখানেই স্পেস পাবে, সুযোগ পাবে, সেখানেই চুরি করবে। সবচেয়ে বড় কথা হলো আমরা এটা উদ্ধার করেছি এবং আন্তজেলা চোর মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সদস্য তারা। আসামিদের গ্রেফতারের পর আশ্চর্য হয় পুলিশ। 2 চোরই শিশু, যাদের একজনের বয়স 15 আর একজনের 16। অন্য 2 জন রহমতুল্লাহ ও ইব্রাহিম এ চক্রের মূল হোতা। শিশুদের প্রশিক্ষণ দিয়ে চুরির জন্য ঢাকায় পাঠায় তারা। বিভিন্ন গ্যারেজের খোঁজ দেন চক্রের আরেক সদস্য সাইদুর। বসুন্ধরা আশেপাশে এলাকায় সাইদুর নামে একটা ছেলে আছে। এই হচ্ছে তাদের লোকের দেয় কোন জায়গায় চুরি করতে হবে, রেকি করে সে জানায়। তারপরে এই ছেলে দুটা প্রশিক্ষণ দিয়ে এদেরকে দিয়ে চুরি করে। রহমতুল্লাহ এবং ইব্রাহিম এরা ক্রয় বিক্রয় করে। চক্রটি মোটরসাইকেল চুরির পর রং, ইঞ্জিন, চেসিস ও নম্বর প্লেট পরিবর্তন করে সীমান্ত এলাকায় বিক্রি করে দেয়। 2 বছরে 1/2 বাইক চুরি করেছে তারা। তাবি ছাড়াই ঘাড় লক খোলে এবং ঘাড় লক খোলার পরে মোটরসাইকেলের যে ইগনিশন হয়, ইলেকট্রিক যে লাইন, ইলেকট্রিক লাইনটা ডাইরেক্ট করলে তখন আপনার ঘাড় লক করা মোটরসাইকেল চলতে থাকে। চুরি করা মোটরসাইকেলগুলো তারা বিভিন্ন জায়গায় ক্রয় বিক্রয় করে, টেম্পারিং করে, কাগজপত্র বদলায়, ইঞ্জিন নাম্বার, চাসিস নাম্বার চেঞ্জ করে হয়তো আমাদের দেশের সীমান্ত এলাকায় তারা এটা ক্রয় বিক্রয় করে। চক্রের বাকি সদস্যদের গ্রেফতারের পাশাপাশি চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে পুলিশ। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ধ্বংসস্তূপ থেকে দেশকে পুনর্গঠনের জন্য দেশ পরিচালনায় অভিজ্ঞ দলের ক্ষমতায় আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। মঙ্গলবার বিকেলে ধানের শীষের সমর্থনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পদযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে তিনি এ মন্তব্য করেন। নজরুল ইসলাম খান অভিযোগ করে বলেন, একটি দল নানাভাবে নির্বাচন পেছানোর চেষ্টা করেছে, কিন্তু ব্যর্থ হয়েছে। নির্বাচন নিয়ে সোশ্যাল মিডিয়ায় নানা অপপ্রচার চালানো হচ্ছে। অর্থ খরচ করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আইনজীবীদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আইনজীবীগণ এবং এদেশের নারী, এদেশের শিশু, এদেশের ব্যবসায়ী, এদেশের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা, এবার যারা নির্বাচনে অংশগ্রহণ করছে তার মধ্যে সবচেয়ে বেশি আছে বিএনপি। কাজেই এই দুর্যোগপূর্ণ অবস্থায় যখন দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দেওয়া হয়েছে, অর্থনীতি বিপর্যস্ত, প্রশাসন ইত্যাদি দলীয়করণ করা হয়েছে, সেখান থেকে দেশটাকে আবার ঠিক লাইনে ফিরে নিয়ে আসার জন্য একটা অভিজ্ঞ রাজনৈতিক দলের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়া উচিত। পাহাড়, নদী ও হাওড় বনের জেলা হবিগঞ্জ। ধান, আখ, তেলবীজ হবিগঞ্জের প্রধান কৃষিপণ্য। চা শিল্প, প্রাকৃতিক গ্যাস, রাবার, সিলিকা বালুর মতো সম্পদ স্থানীয় অর্থনীতিকে করেছে শক্তিশালী। আর অর্থনীতিতে নতুন চালিকা শক্তি হিসেবে যোগ হয়েছে জেলার বিশাল শিল্পাঞ্চল। চা, কৃষি ও শিল্প সম্ভাবনার আলো জ্বালিয়ে রাখলেও সঠিক পরিকল্পনার অভাবে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি এ জেলায়। পর্যটন শিল্পের সম্ভাবনা থাকলেও কাজে লাগানো সম্ভব হয়নি। স্বাস্থ্য ও শিক্ষায় অনেকটা পিছিয়ে জেলা। গবেষকরা বলছেন, সমৃদ্ধ জেলা গড়তে প্রয়োজন বিশেষ পরিকল্পনার। রাশিদ আহমেদ খানের তথ্য ও শাওন গোপের ছবি নিয়ে রিপোর্ট।
উর্বর মাটি, সবুজের রাজ্য, কৃষি সমৃদ্ধির এক উজ্জ্বল নাম হবিগঞ্জ। সেই হবিগঞ্জ আজও অপেক্ষায় দাঁড়িয়ে আছে এক নতুন সম্ভাবনার গল্প লেখার। 19 লাখ ভোটারের এ জেলার প্রায় 40% মানুষ কৃষির সঙ্গে জড়িত। দেশের অর্থকরী ফসলের এক বিশাল অংশ আসে এ জেলা থেকে। 24টি চা বাগান, ধানের পাশাপাশি আখ ও সবজি এ অঞ্চলের অর্থনীতিকে রেখেছে সচল। কিন্তু কৃষির এই প্রাচুর্য পুরো শক্তি নিয়ে দাঁড়াতে পারেনি, কারণ দীর্ঘ সময়েও গড়ে ওঠেনি কৃষিভিত্তিক কোনো শিল্প। এতে নিশ্চিত হয়নি পণ্যের ন্যায্য মূল্য। আমরা যারা পরিশ্রম করে কৃষিকাজ করি, আমরা যেন কৃষকের ন্যায্য মূল্যটা সঠিকভাবে পাই। যে সরকারের ক্ষমতায় যাক, আমরা যাতে রাস্তাঘাটের উন্নয়ন হয়, জনগণের যাতে একটা আস্থা পাই, আমরা যেন আমাদের জানমালের নিরাপত্তা দেয়। খোয়াই ও কুশিয়ারার বারবার প্লাবন হবিগঞ্জের মানুষের জীবনে এনে দিয়েছে অনিশ্চয়তা। উন্নয়নে পিছিয়ে থাকা জেলার তালিকায় নাম লিখে যেতে হয়েছে বারবার। এরপরও নানা বৈষম্যের শিকার হবিগঞ্জ। জেলায় কৃষি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ থাকলেও নেই স্থায়ী ক্যাম্পাস। কলেজে হাসপাতাল না থাকায় স্বাস্থ্যসেবায় তা কোনো কাজেই আসছে না। পাশাপাশি কৃষি বিশ্ববিদ্যালয়েও চলছে ভাড়া করা স্থাপনায়। বাস্তবায়ন হয়নি বড় কোনো পরিকল্পনা। ঐতিহ্যবাহী এ জেলায় রয়েছে ঐতিহাসিক বেশ কিছু স্থাপনা। প্রাচীন ঐতিহ্যের লালনভূমি পৃথিবীর বৃহত্তম গ্রাম বানিয়াচং। রয়েছে প্রাচীন রাজবাড়ি ও ঐতিহ্যবাহী কমলারানীর দিঘি। জেলার লক্ষ্মী বাওর জলাবন, সাতছড়ি জাতীয় উদ্যান ও রেমা কালেঙ্গা বনাঞ্চল পর্যটনের অপার সম্ভাবনার হাতছানি দিলেও নেই কোনো কার্যকর পরিকল্পনা। জেলার সার্বিক উন্নয়নে বাস্তবমুখী পরিকল্পনা দরকার বলে মনে করেন বিশ্লেষকরা। আমরা আশা করব ভবিষ্যতে যারা আমাদের এই সিলেট বিভাগ থেকে যাবেন, দলমত নির্বিশেষে তারা বৃহত্তর সিলেটের উন্নয়নের জন্য কাজ করবেন। ইতিহাস সমৃদ্ধ স্থাপনা, পরিকল্পিত শিল্পায়ন, কৃষি ও পর্যটনের উন্নয়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হতে পারে এ জেলায়। সময় সংবাদ, হবিগঞ্জ। নীলফামারীর 4টি সংসদীয় আসনেই তোড়জোড় শুরু হয়েছে জাতীয় নির্বাচন ঘিরে প্রার্থীদের প্রচারণা। জামায়াত, বিএনপি ও কয়েকটি ইসলামিক দল ও স্বতন্ত্রদের নাম ইতোমধ্যে ঘোষিত হয়েছে 4টি আসনে। আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে ভোট এবং প্রার্থীদের নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু হয়েছে হাটবাজারের চায়ের আড্ডায়। সবার আশা, এবারের নির্বাচন হতে হবে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ। মোহাম্মদ সোহেলের ছবিতে শাকির হোসেন বাদলের রিপোর্ট। আছি এখন নীলফামারী 4 আসনের সৈয়দপুরের জিআরপি মোড় এলাকায়। এখানে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের কাছে চায়ের আড্ডায় অংশ নেওয়া ভোটারদের কাছে শুনব তাদের প্রত্যাশার কথা। আমরা চাই জনকল্যাণমুখী একটা এমপি যে সবসময় আমাদের পাশে থাকবে। কর্মসংস্থান যে করবে তাকে আমরা ভোট দেব। আমাদের এখানে মাদক মুক্ত একটা সমাজ গঠন করতে পারবে, আমরা তাকেই চাই। শিক্ষার উন্নয়ন, রাস্তাঘাটের উন্নয়ন করতে পারে, আমরা এমন প্রার্থীকে বেছে নেব ইনশাল্লাহ। কৃষি পণ্য ন্যায্য মূল্য পায় কৃষকরা, সেটার ব্যবস্থা যেন করতে পারে। ভোট আসে, ভোট যায়, কিন্তু ডাঙ্গার প্রার্থীদের পা পড়ে না জলে আসা ভোটারের কাছে। দীর্ঘ বঞ্চনার ইতিহাস মুছে এবার প্রথমবারের মতো বরিশালের সহস্রাধিক মান্তা সম্প্রদায়ের মানুষ ভোটার হয়েছেন। নিরাপদ বাসস্থান আর জীবনমান উন্নয়নের নিশ্চয়তা চেয়ে তারাও হিসেব করছেন পছন্দের প্রার্থী তালিকা। অপূর্ব অপুর রিপোর্ট। নদীতে যাদের জন্ম, বেড়ে ওঠা, জলের সঙ্গে যাদের যাপিত জীবনের মিতালি, এ এক ভিন্ন জীবনের উপখ্যান। ছাপোষা জীবনের ভাসমান জীবন যাদের, তাদের কাছে রাষ্ট্র বা সরকার যেন ধোঁয়াশার মতো। ডাঙ্গার মানুষের মতো নাগরিক সুযোগ সুবিধা বঞ্চিত মান্তা সম্প্রদায়েরা। তবে এবার তারা ভোটার হয়েছেন। জাতীয় পরিচয়পত্র হাতে পেয়ে উচ্ছ্বসিত এই নতুন ভোটাররা। আবার এই উচ্ছ্বাসের মধ্যেই লুকিয়ে আছে বঞ্চনার দীর্ঘ ইতিহাস। এতদিন কোনো ভোটার ছিল না। ভোট দিব কারে, আমাদের মৃত্যুর জন্য একটু জায়গা নাই, আমাদের একটু বাসা বাড়ি দেওয়ার জন্য সরকারের কাছে আবেদন করি, ছেলে মেয়ে নিয়ে আমরা যেন একটু তরে বাসাবাস করতে পারি। জীবন বরাবর তো এইভাবেই চলিয়ে গেলাম, আমরা তো আর কিছু সাহায্য পাইলাম না। তাদের অভিযোগ, ভোট আসে, ভোট যায়, কিন্তু ভাগ্যের চাকা আর ঘোরে না। ডাঙ্গার ভোটারদের দ্বারে দ্বারে প্রার্থীরা গেলেও তাদের দুঃখ শুনতে কেউ কখনো নৌকায় পা রাখেনি।
এমন একজনকে প্রতিনিধি হিসেবে চান তারা, যার কাছে মন খুলে অভাব অনটনের কথা বলা যাবে, যে নেতা সংকটে তাদের অভিভাবক হয়ে পাশে দাঁড়াবেন। আমাদের সাথে 5টা কথা বলছে, এরকম কোনো প্রার্থী আজ পর্যন্ত হইলে আমরা পাইনি। আমরা যদি এগুলো লাগে যদি 5 জনের লোক যদি আমরা লোকের লোক চলে ফিরে যাইতে পারতাম, এইটাই আমরা জীবনে ধন্যবাদ করতাম। যে আমাদের নিয়ে ভাববে আমরা তাকে ভোট দেব। সংশ্লিষ্টরা বলছেন, মান্তাদের ভোটার করাটাই ছিল বড় চ্যালেঞ্জের। অনীহা ছিল তাদের নিজেদেরই। এবারের নির্বাচনে তাদের ভোটও গুরুত্ব রাখবে। তবে আগামীর সরকারের ইশতিহারে থাকতে হবে এই বঞ্চিত মানুষদের কথা। আগ্রহ না থাকার কারণে শুধু এটা করতে তো আপনার টাকা খরচ হয়, তারপর আপনার সময় অপচয় হয়। ওরা একদিন মাস পেলে ওদের অনেক সময় 2-3 হাজার টাকা ইনকাম হয়, কিন্তু এর পিছনে একদিন সময় ব্যয় করার মতো তাদের এই ইচ্ছাটা ছিল না। তাদেরকে থাকা জায়গার পাশাপাশি বিভিন্ন ট্রেনিংয়ের সঙ্গে সম্পৃক্ত করে তাদের বিভিন্ন পেশায় সম্পৃক্ত করতে হবে, নারী এবং পুরুষ উভয়কেই। সরকারকে এই ব্যাপারে আগাই আসতে হবে এবং রাজনৈতিক দল যারা ভোটে আগামীতে নির্বাচন হবে তাদের ইশতেহারে এই কথাগুলি, বান্তা সম্প্রদায়ের কথাগুলি আসতে হবে। পরিসংখ্যান বলছে, এবার বরিশালে প্রায় 1000-এর বেশি মান্তা সম্প্রদায়ের ব্যক্তি নতুন ভোটার হয়েছেন। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। দীর্ঘ 14 বছর পর ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু হচ্ছে কাল। ট্রানজিট না থাকায় কমবে সময়, বাঁচবে সর্বনিম্ন 30,000 টাকা। আপাতত সপ্তাহে 2 দিন ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। সংস্থাটি জানিয়েছে, প্রথম ফ্লাইটের কয়েকদিন আগেই সব টিকিট বিক্রি শেষ। আকাশপথে এই যোগাযোগ বাংলাদেশ পাকিস্তানের মধ্যে বাণিজ্য, পর্যটন ও সামাজিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করবে বলে মত বিশেষজ্ঞদের। কাজল আব্দুল্লাহর রিপোর্ট। প্রায় 1.5 দশক পর আবারও পাকিস্তানে নামবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রীবাহী উড়োজাহাজ। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে আকাশপথে ঢাকা করাচি ঢাকা নন স্টপ ফ্লাইট শুরুর মাধ্যমে পুরনো সম্পর্কের ভিত আরও শক্ত করার পথে দুই দেশ। দীর্ঘদিন পর পাকিস্তানে বাংলাদেশের ফ্লাইট পরিচালনায় উচ্ছ্বসিত সাধারণ যাত্রীরা। কোনো এক সময়তে আমরা একসাথে ছিলাম, আবার একটা স্বপ্নও থাকে দেখার পাকিস্তানটা কেমন ছিল, যদিও কখনো যাই নাই। যদি এরকম হয় তো অবশ্যই যাওয়ার চিন্তা ভাবনা আছে। আমি কাতার প্রবাসী, যতগুলো পাকিস্তানি নাগরিকের সাথে পরিচিত হয়েছে, খুব ভালোবাসে আর কি। যদি নতুনভাবে সম্পর্কটা আবার চালু হয় তো হয়তো বা অনেকের জন্য ব্যবসা বাণিজ্য বা আপনার টুরিস্ট খাতে কিছুটা উন্নতি করবে। ঢাকা থেকে করাচি 1471 মাইল পথ যাতায়াতে ব্যবহার হবে 162 সিটের বোয়িং 737 মডেলের উড়োজাহাজ। সপ্তাহে আপাতত বৃহস্পতি ও শনিবার ফ্লাইট চলবে করাচি রুটে। প্রথম ফ্লাইটেই যাত্রীদের প্রত্যাশিত সাড়া পেয়েছে বিমান বাংলাদেশ। প্রথম ফ্লাইটটা ফুল বিক্রি হয়ে গেছে, আর সেকেন্ড ওখান থেকে যেটা আসার সেটা 80%-এর উপরে বিক্রি হয়ে গেছে আসার যেটা, আর সেকেন্ড ফ্লাইটটার মোটামুটি হচ্ছে। এখন যারা যায় তারা ডাইরেক্ট ফ্লাইট না থাকায় অনেক ঘুরে যেতে হয়, আর খুব স্বাভাবিক টাইম কমে আসছে, টাইম কমবে আর কি, ফ্লাইট টাইম কমবে, প্যাসেঞ্জারদের ট্রানজিট নাই, 3 ঘন্টার ফ্লাইট খুব স্মুথলি হবে। প্রাকৃতিক সৌন্দর্যের কারণে প্রতি বছর পর্যটন খাত থেকে 30 থেকে 40 বিলিয়ন ডলার রাজস্ব আয় করে পাকিস্তান সরকার। বিশেষজ্ঞরা বলছেন, ভ্রমণ পিপাসুদের পাশাপাশি ঢাকা করাচি রুটটি বাণিজ্যিক ও কৌশলগতভাবেও গুরুত্বপূর্ণ। দুই দেশের মধ্যে আমাদের সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সম্পর্ক ভালো হওয়ার আমরা একটা আশা দেখছি। দুই দেশের বিমান চলাচল লাভজনক হতে পারে, এবং শুধুমাত্র যে প্যাসেঞ্জার ক্যারিং এর ক্ষেত্রে তা না, কিন্তু এখানে কার্গোরও প্রচুর সুযোগ আছে। 2012 সালে নিরাপত্তার ইস্যুতে দুদেশের ফ্লাইট বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার। বর্তমানে দুদেশে যাতায়াতে দুবাই, দোহা সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ট্রানজিট হাব ব্যবহার করতে হয়, যা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। সরাসরি ফ্লাইট চালু হওয়ায় 30 থেকে 70 হাজার টাকা কমে রাউন্ড ট্রিপে সর্বনিম্ন 51 হাজার টাকায় যাতায়াত করতে পারবেন ঢাকা করাচির যাত্রীরা। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। ঢাকা কক্সবাজার রুটে রেল চলাচলের দূরত্ব অন্তত 1.5 ঘন্টা কমিয়ে আনতে চট্টগ্রামের পাহাড়তলি হয়ে ঝাউতলা বাইপাস নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। 10,000 কোটি টাকার 12 লাইন প্রকল্পের অংশ হিসেবে এই বাইপাস কার্যকর হলে ঢাকা থেকে আসা ট্রেনগুলোকে ইঞ্জিন ঘোরাতে 45 মিনিট অপচয় করে চট্টগ্রাম স্টেশনে আসার পরিবর্তে সরাসরি চলে যাবে কক্সবাজার। সাগর টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কক্সবাজারমুখী এই ট্রেনটিকে প্রথম যেতে হয়েছে
চট্টগ্রাম রেল স্টেশনে। ১.৫ বছরের বেশি সময় ধরে এভাবেই ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার এবং একইভাবে কক্সবাজার থেকে চট্টগ্রাম হয়ে ঢাকা রুটে চলাচল করছে কক্সবাজার এক্সপ্রেস ও পর্যটক এক্সপ্রেস নামে দুটি যাত্রীবাহী ট্রেন। সড়কপথের জটিলতা এড়িয়ে নির্বিঘ্নে চলাচলে ক্রমশ জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন দুটি। কিন্তু শুধুমাত্র ইঞ্জিন ঘুরিয়ে চট্টগ্রাম কক্সবাজার রেল লাইনে উঠতে গিয়ে ট্রেনগুলোর সময় অপচয় হচ্ছে অন্তত ৪৫ মিনিট। ওদিকে যদি বাইপাস করে দেওয়া যায়, বিশেষ করে ঝাউতলা দিয়ে পাহাড়তলি দিয়ে যদি একটা বাইপাস রোড হয়, তাহলে সেই ক্ষেত্রে সরাসরি ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত ডাইরেক্ট চলে যাবে। চট্টগ্রাম কক্সবাজার ১৬৮ কিলোমিটার দীর্ঘ রেলপথের যাত্রাপথে বর্তমানে সময় লাগছে ৩ থেকে ৩.৫ ঘন্টা। এর মধ্যে পাহাড়তলি স্টেশন থেকে চট্টগ্রাম রেল স্টেশনে আসার পথে ১০ মিনিট এবং ইঞ্জিন কাটেল ও রিভার্সে ২০ মিনিট বাড়তি সময় লাগছে। অথচ প্রতিদিন ঢাকা কক্সবাজার চট্টগ্রাম রুটে দুটি সরাসরি এবং দুটি লোকাল ট্রেনে করে অন্তত ৮,০০০ যাত্রী আসা যাওয়া করছে। এখানে চট্টগ্রাম আসতে যে সময়টা লাগে ওই সময়টাও এতে লাগবে না। সেক্ষেত্রে আমাদের প্রতিটি ট্রেনে গড়ে ৩০ মিনিট করে সময় সেভ হবে। এই অবস্থায় চট্টগ্রাম নগরী পাহাড়তলি হয়ে ঝাউতলা পর্যন্ত নতুন একটি বাইপাস লাইন স্থাপনের প্রকল্প নিয়েছে রেলপথ মন্ত্রণালয়। একই সঙ্গে কক্সবাজারগামী চট্টগ্রাম রেল স্টেশনের যাত্রীদের সুবিধার্থে পাহাড়তলি, ষোলশহর এবং ঝাউতলা স্টেশন ভবন নির্মাণের পাশাপাশি সিবিআই সিগন্যাল এবং ইন্টারলকিং পদ্ধতিও চালু করা হবে। বাইপাস কার্যকর হলে চট্টগ্রামের যাত্রীরা এসব স্টেশন থেকেই ওঠানামা করার সুযোগ পাবে। কিছু রেলওয়ে স্টেশন আছে, সেগুলো আমরা আপগ্রেডেশন করব, সাথে সিগন্যালিং যে সিস্টেম আছে সেটা আপগ্রেডেশন হবে এবং 3টি জায়গায় যে রেল এবং রোড ক্রসিং আছে এগুলোতে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ করার একটা সংস্থান আছে এখানে। ঢাকা থেকে আসা কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসের জন্য বাড়তি সময় লাগলো চট্টগ্রাম থেকে সরাসরি ছেড়ে যাওয়া প্রবাল এক্সপ্রেস এবং শৈবাল এক্সপ্রেস এই জটিলতা থেকে মুক্ত রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্যাংক খাতে উচ্চ সুদের হার ও রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব নয়, ফলে প্রায় ২৪ লাখ মানুষ বেকার হতে চলেছে। এমন অবস্থায় এলডিসি গ্র্যাজুয়েশন হলে শুল্কমুক্ত বাজার হারাতে তৈরি নয় ব্যবসায়ীরা। ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স বাংলাদেশের এক আলোচনায় গভর্নর বলেন, সময়ের প্রয়োজনে এলডিসিতে যাবে বাংলাদেশ, তবে রাজনৈতিকভাবে চাপিয়ে দেওয়া ৯-৬ সুদের হারে ফিরে যাবে না আর্থিক খাত। এলডিসি গ্র্যাজুয়েশনের পর পেটেন্ট করা ঔষধ উৎপাদন করতে পারবে না বাংলাদেশ, ফলে খরচ বাড়বে ঔষধে। শুল্কমুক্ত সুবিধা হারানোর কারণে প্রভাব পড়বে কৃষি উৎপাদনেও। এছাড়া তৈরি পোশাক খাতে ৪৫% পণ্যের ৯৫% শুল্কমুক্ত সুবিধা শূন্য হবে বাংলাদেশের। একই সাথে পোশাক খাতে যোগ হবে ৮ থেকে ১২% শুল্ক। সব মিলে দেশের শিল্প খাতে নতুন ভীতি এলডিসি গ্র্যাজুয়েশন। Forecasting lots of challenges, and if I understood correctly, they are not still totally prepared to face the challenges of LDC graduation. Medicine prices will increase. This is not only an industry challenge, it is a public health concern. পলিসি টাইটেন করাতে কি হয়েছে? ১২ লক্ষ লোক এখন তারা বেকার, এবং আমার মনে হয় আরো 6 মাসে আরো ১২ লক্ষ লোক চাকরি হারাবে। এলডিসির জন্য ব্যাংকগুলো তৈরি হতে হবে উল্লেখ করে ব্যাংক খাত সংশ্লিষ্টরা বলছেন, রাজনৈতিক পরিস্থিতি বিনিয়োগ বান্ধব নয়। Tax reform is essential. We must improve our tax GDP ratio, which is below 7, not by burdening the formal sector, but by broadening the tax base and simplifying compliance. If we look at the present political campaigning, what happened with the economy once they take it over? No discussion on that. So how they are going to address the gas problem, power sector, power is a foundation. বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেন, চাপিয়ে দেয়া ৯-৬ সুদের হারে আর ফিরবে না অর্থনীতি। ইন্টারেস্ট রেট আপনারা বলছেন হাই, আমিও বিশ্বাস করি এটা হাই, বাট ইট ইজ নট হাই ইন দ্য হিস্টোরিক্যাল কনটেক্সট অফ বাংলাদেশ। আই ক্যান চ্যালেঞ্জ ইউ। We plotted the data. Bangladesh has always been a high interest rate country, except ওই যে ৯-৬ সময়টা ছাড়া। আমরা তো ৯-৬ ফেরত যাব না। এছাড়া ব্যবসায়িক সংগঠনগুলোকে স্বাধীন, রাজনীতিমুক্ত থেকে পণ্যের বৈচিত্র্যকরণ ও নতুন বাজার সৃষ্টির উপর জোর দেন আলোচকরা। সিলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার পর থেকে রাজশাহীর গোদাগাড়ী থেকে শহর এলাকা পর্যন্ত সড়ক বিভাগের বিপুল পরিমাণ সরকারি জমি দখলে ছিল স্থানীয় প্রভাবশালীদের হাতে।
রাজশাহী ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে সেই জমিগুলো দখলমুক্ত হচ্ছে। তবে ওয়াসার কাজ শেষ না হতেই নজরদারি ও সংরক্ষণের অভাব আবারও দখলের মুখে পড়েছে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ। আলতাফ হোসেনের রিপোর্ট, ছবি তুলেছেন হাবিবুর রহমান পাপ্পু। স্বাধীনতার পর থেকেই গোদাগাড়ি থেকে কাশিয়াডাঙ্গা পর্যন্ত রাজশাহী সড়ক বিভাগের জমি দখলে রেখেছিল স্থানীয় প্রভাবশালীরা। বাসাবাড়ি, দোকানপাট, হাটবাজার সহ নানা স্থাপনা নির্মাণ করে বছরের পর বছর ধরে অবৈধ দখলে রাখলেও নানা সীমাবদ্ধতায় উদ্ধার করতে পারেনি কর্তৃপক্ষ। তবে রাজশাহী ওয়াসার বিশুদ্ধ পানি সরবরাহ প্রকল্পের কাজ শুরু হতেই বদলাতে শুরু করে চিত্র। প্রকল্প বাস্তবায়নের প্রয়োজনে একদিকে দখলমুক্ত হচ্ছে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ, অন্যদিকে নির্বিঘ্নে এগিয়ে চলছে ওয়াসার পাইপলাইন স্থাপনের কাজ। কিন্তু ওয়াসার কাজ শেষ না হতেই সড়ক বিভাগের যথাযথ নজরদারি ও সংরক্ষণের অভাবে আবারও দখলের শিকার হচ্ছে উদ্ধার করা জমিগুলো। ইচ্ছেমতো গড়ে উঠছে দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। আমরা দন করছি, এখানে তো কোনো সমস্যা নেই। সরকার যখন ব্রড করবে চাদর ভেঙে নেব, আমি নিজে ভেঙে নেব। এ নিয়ে স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও নজরদারির অভাবে বারবার দখলের শিকার হচ্ছে সরকারি জমি। আবার কারো দাবি ক্ষতিপূরণের। আবার লোকজন দখল করে নেবে, বাড়িঘর করে নেবে বা দোকানপাট করে নেবে, তো সংরক্ষণ করা অবশ্যই উচিত। এটা তো সাধারণ পাবলিক ব্যবহার করার কোনো যুক্তি আসে না। কাজগুলো করলো কিন্তু কাজটা ফিনিশিং করলো না, কারণ এই যে কাদা করে রাখলো। দীর্ঘদিন দখলে থাকা জমি উদ্ধার করা বড় চ্যালেঞ্জ জানিয়ে ভবিষ্যতে দখলমুক্ত রাখতে সড়ক বিভাগের কার্যকর ভূমিকার প্রয়োজন বলে মনে করেন রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী। প্রথমেই একেবারে এটাকে অনেক বড় চ্যালেঞ্জ মনে হয়েছিল। অনেক বিল্ডিং এক্ষেত্রে আমাদেরকে ভাঙতে হয়েছে। ওখানকার লোকজন দাবি করছে যে এই জায়গাটার মধ্যে যে জায়গার যে পাশে জায়গা আছে তারা ডকুমেন্ট আছে তাদের কাছে। রোডস অ্যান্ড হাইওয়ে থেকেও আমরা এই ব্যাপারে ভালো কাগজপত্র খুব একটা পাইতে একটু সমস্যা হচ্ছে। উদ্ধার হওয়া জমি সংরক্ষণে ইতোমধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানায় সড়ক বিভাগ। পরিকল্পনা হয়েছে, টেন্ডার হয়েছে, কিছু জায়গায় গাছ লাগাইছে। আরও ভবিষ্যতে সীমানা পিলারের জন্য ব্যবস্থা করা হয়েছে। এটারও একটা টেন্ডার হয়েছে সীমানা পিলার নির্ধারণ করে পোতার জন্য। নগরবাসীর জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানি নিশ্চিত করতে রাজশাহী ওয়াসার এই মেগা প্রকল্পে ব্যয় হচ্ছে 4,000 কোটি টাকার বেশি। সড়ক বিভাগ জানায় তাদের মালিকানাধীন 131 একর জমির মধ্যে দখলে থাকা প্রায় 27 একরের মধ্যে এখন পর্যন্ত 11 একর জমি উদ্ধার করা হয়েছে। বাকি জমি উদ্ধার সহ প্রকল্পের কাজ 2027 সালের জুনে শেষ করার আশা রাজশাহী ওয়াসার। আলতাফ হোসাইন, সময় সংবাদ, রাজশাহী। লিবিয়া হয়ে ইতালির উদ্দেশ্যে যাত্রাপথে 10 মাস ধরে নিখোঁজ মাদারীপুরের বেশ কয়েকজন যুবক। অথচ প্রত্যেকটি পরিবার থেকে 28 থেকে 30 লাখ টাকা করে হাতিয়ে নিয়েছে দালাল চক্র। আর সেই টাকা দিয়ে রাতারাতি নির্মাণ হয়েছে ডুপ্লেক্স বাড়ি। নিখোঁজ যুবকদের সন্ধানে বাড়িতে গেলে লাপাত্তা চক্রের সদস্যরা। এ ঘটনা জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির পাশাপাশি সন্তানদের ফিরে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন ভুক্তভোগীর পরিবার। সঞ্জয় কর্মকার, অভিজিতের রিপোর্ট। বছরখানেক আগেও এখানে দাঁড়িয়েছিল টিনশেড ঘর, কিন্তু হঠাৎ করেই আঙ্গুল ফুলে কলা গাছ। রাতারাতি নির্মাণ করা হয়েছে ডুপ্লেক্স বাড়ি, জানিয়ে তোলপাড় এলাকায়। অভিযোগ উঠেছে প্রবাসে পাঠানোর কথা বলে প্রতারণার টাকা দিয়ে এমন আলিশান বাড়ি। স্বজনরা জানায় মাদারীপুরের কেন্দুয়া ইউনিয়নের গাজীরচর এলাকার জাহাঙ্গীর ঢালের স্ত্রী পেয়ারা বেগমের খপ্পরে পড়ে বেশ কয়েকজন যুবক। 15 লাখ টাকা করে প্রত্যেককে সরাসরি ইতালি পাঠানোর চুক্তি হয় পরিবারের সঙ্গে। গত বছরের জানুয়ারিতে বাড়ি ছাড়েন 10 যুবক। পরে তাদের সবাইকে লিবিয়ায় নিয়ে আটকে করা হয় নির্যাতন। মুক্তিপণের লাখ লাখ টাকা হাতিয়ে নিলেও কোনো সন্ধান মিলছে না যুবকদের। স্বজনদের অভিযোগ, পেয়ারা বেগমের বড় ছেলে ফারদিন ঢালি ইতালি অবস্থান করে মানব পাচারের নির্দেশনা দেয়, আর ছোট ছেলে সৌরভ যুবকদের পরিবারের কাছ থেকে আদায় করে অর্থ। স্বজনদের ফিরে পেতে সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন তারা। টাকা দিয়ে গেছি, তারপর গেম দেশে না কি করছে আজ পর্যন্ত কোনো খবর দেয় না। পেয়ারার বিচার চাই আমি, আমার ভাই কোথায় আছে আমি এটা চাই। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশ কর্মকর্তার। আমাদের কাছে এটা লিখিতভাবে কোনো অভিযোগ এখনো পর্যন্ত আসে নাই 10 জনের ব্যাপারে। বাকি যারা নিখোঁজ সদস্য আছে তাদের পরিবারের পক্ষ থেকে যদি আমাদের কোনো অভিযোগ আসে তাহলে আমরা তদন্ত করে ব্যবস্থা। প্রায় 3 কোটি টাকা হাতিয়ে নিয়ে দালাল চক্রের সদস্যরা লাপাত্তা হয়েছেন বলে অভিযোগ ভুক্তভোগীদের। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। তীব্র শীত আর ঘন কুয়াশার সুযোগে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন সীমান্ত দিয়ে বেড়েছে ভারতীয় গরু চোরাচালান। গভীর রাতে অরক্ষিত সীমান্ত দিয়ে গরু আসায় ক্ষতির দাবি দেশীয় খামারিদের।
অন্যদিকে গরু আনতে গিয়ে ভারতীয় ভূখণ্ডে বিএসএফের গুলিতে নিহত ও আটকের ঘটনা ঘটলেও থামছে না এ কাজ। তবে সীমান্তে কঠোর অবস্থানের কথা জানায় বিজিবি। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। শীত মৌসুমে ঘন কুয়াশায় আচ্ছন্ন চাঁপাইনবাবগঞ্জ। তীব্র ঠান্ডার রাতে বেশিরভাগ মানুষ থাকেন ঘরে। এর সুযোগ নিচ্ছে চোরাকারবারিরা। এলাকাবাসীর অভিযোগ, প্রায় প্রতি রাতেই জেলার অরক্ষিত বিভিন্ন সীমান্ত দিয়ে ভারত থেকে গরু আনা হচ্ছে। প্রথমে সেগুলো সীমান্ত সংলগ্ন আমবাগান বা ফসলি জমিতে লুকিয়ে রাখা হয়। এরপর রাতের আঁধারে ট্রাকে করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠিয়ে দেয়া হয়। স্থানীয় খামারিদের অভিযোগ, চোরাচালানের গরু সস্তা হওয়ায় ন্যায্য মূল্য পাচ্ছেন না তারা। এতে দেশীয় খামারিদের ক্ষতির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। কিছু অসাধু কারবারি বিভিন্ন সময় সীমান্তের উপর থেকে গরু নিয়ে আসছে, এতে করে খামারিরা ক্ষতিগ্রস্ত হবে। ঘন কুয়াশাতে তারা বেশি ভারতে যায় অবৈধভাবে। প্রধান কারণ হচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষজন দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত। প্রশাসনের অবশ্যই গাফলতি আছে এবং প্রশাসনেরও একটা সিন্ডিকেট আছে। 10,000 করে বেশি পেতাম গরুর প্রতি, এরকম মনে হচ্ছে। কিন্তু এখন ওই ইন্ডিয়া থেকে গরু আসার কারণে আমাদের বাজার কম। খামারি যেগুলা আগে কিনা গরু থাকে সেগুলা কম দামে বিক্রি করতে হয়, একটু লসের দিকে থাকে খামারিরা এই সময়টায়। চোরাইভাবে যে গরুটা আসছে সেটা অবশ্যই বন্ধ হওয়া উচিত। এটা আসলে খামারিদের জন্য খুবই ক্ষতিকর। আসলে সীমান্ত পেরিয়ে ভারতে গরু আনতে গিয়ে বিএসএফ এর গুলি ও নির্যাতনের ঘটনা ঘটছে প্রায়। তারপরও গরু চোরাচালান কমছে না। বিজিবি বলছে এসব অপরাধ কমাতে সীমান্তে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। আগের থেকে আরো বেশি তৎপরতার সাথে কাজ করছি ইনশাল্লাহ। তো আমরা এটা প্রতিহত করতে পারার জন্য যতটা সম্ভব সেই কাজ করে যাচ্ছি। প্রতিটা বিওপিতে অতিরিক্ত আরেকটা বিশেষ টহল দিয়েছি। কেউ কুয়াশার সুযোগ নিয়ে কেউ যেন সীমান্ত অতিক্রম করে চোরাচালান বা মাদক চোরাচালানের সাথে কেউ সংযুক্ত না হয়। বিজিবির তথ্য মতে গত 5 মাসে জেলার সীমান্ত দিয়ে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফ এর গুলি ও নির্যাতনে অন্তত 9 জনের মৃত্যু হয়েছে। আর গত 1 বছরে শতাধিক গরু মহিষ জব্দ করেছে চাঁপাইনবাবগঞ্জের 53 বিজিবি ব্যাটালিয়ন। সময় সংবাদ, চাঁপাইনবাবগঞ্জ। কেউ বাড়িতে এসে এনআইডি কার্ড বা মোবাইল নম্বর চাইলে তাৎক্ষণিক থানায় ফোন করে পুলিশকে জানানোর আহ্বান জানিয়েছেন ফরিদপুর 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী শামা ওবায়দ। মঙ্গলবার রাতে ফরিদপুরের নগরকান্দা তালমা ইউনিয়নের নির্বাচনী সভায় ভোটারদের তিনি এই আহ্বান জানান। ঘরে ঘরে ধানের শীষের বার্তাটা পৌঁছাইতে হবে, যে বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘরে গিয়ে মা বোনদের, আমাদের মা বোনরা যারা সহজ সরল বাসায় থাকে তাদের কাছ থেকে তাদের এনআইডি কার্ড না চাওয়া হচ্ছে। যদি কেউ চায় তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করব আপনাদের সংশ্লিষ্ট থানার সাথে পুলিশের সাথে যোগাযোগ করতে, কারণ এটা কিন্তু বেআইনি, এটা করতে পারে না কেউ। দেশের মানুষ রাজাকারদের কখনো মেনে নেবে না এবং চাঁদাবাজির অভিযোগে বিএনপি থেকে বহিষ্কৃত অনেকে জামাতে আশ্রয় নিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি হারুনুর রশিদ। মঙ্গলবার রাতে পৌর এলাকার আজাইপুরে এক নির্বাচনী পথসভায় তিনি মন্তব্য করেন। আমরা হাজাবা করছি না, বেশি লম্ফজম্প করিয়ে দিলাম। বাংলাদেশের মানুষ যারা এই দেশের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন করেছে, আপনাদের রাজাকাররাকে এই দেশের মানুষ জীবনেও গ্রহণ করবে না, মেনে নেবে না। আর একটু মুনাফিকিটা বন্ধ করতে হবে। চাঁদার অভিযোগে আমরা বহিষ্কার করছি, আর জামাত ইসলাম ওগুলাকে আপনার দলে গ্রহণ করে যোগ দেওয়া হচ্ছে। অনেক নজির দিতে পারবো। বিএনপি ফ্যামিলি কার্ডের কথা বলে দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে বিভ্রান্ত করছে বলে মন্তব্য করেছেন এনসিপির মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। মঙ্গলবার রাতে কুমিল্লা টাউন হল মাঠে এনসিপির নির্বাচনী পদযাত্রায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। বিভিন্ন জায়গায় ভাতার কথা বলে, ভুয়া ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভাতা দেওয়ার কথা বলে বাংলাদেশের প্রান্তিক মানুষকে ভুলভাবে বিভ্রান্ত করার চেষ্টা করছে। যারা কেন্দ্র দখল করে প্রার্থীদের উপর হামলা করে প্রার্থীদেরকে মামলা দিয়ে নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত রেখে মানুষের ভোটাধিকার হরণ করেছিল, তাদেরকে কিন্তু দিল্লিতে পালিয়ে যেতে হয়েছে। আপনারা যদি তাদের পরিণতি বরণ করতে না চান তাহলে অবশ্যই সুষ্ঠু নির্বাচনের পরিবেশ
নিশ্চিত করতে হবে। নারায়ণগঞ্জের ২৫০০-এ জামায়াতের নির্বাচনী প্রচারণায় বিএনপি কর্মীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে মঙ্গলবার দুপুরে মোল্লারচর এলাকায় প্রচারণা চালান জামায়াতের নারী সমর্থকরা। এ সময় তাদের বাধা দেন স্থানীয় বিএনপি কর্মীরা। এ নিয়ে শুরু হয় বাকবিতণ্ডা। এক পর্যায়ে জামাত ও শিবিরের ১০ নেতা কর্মীকে মারধর করা হয়। আহতদের মধ্যে ২ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রিটার্নিং কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেছেন জামাত প্রার্থী অধ্যাপক ইলিয়াস মোল্লা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণে পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। মঙ্গলবার দুপুরে ফেনী জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী সেল এবং অবজারভেশন টিমের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। ১০০ কোনো পক্ষপাতিত্ব আমরা মেনে নিব না। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে আপনাদেরকে কোনো ধরনের নির্দেশনা কখনোই দেওয়া হবে না যা পক্ষপাতিত্বমূলক বলে ইন্টারপ্রেট করার সুযোগ আছে। এ ধরনের কোনো ইনস্ট্রাকশন দেওয়া হবে না। তারপরেও যদি কেউ নিজের পছন্দ অপছন্দের ঊর্ধ্বে উঠতে না পারেন এবং পক্ষপাতিত্ব করেন বলে প্রমাণিত হয়, তাহলে কিন্তু আমি এই কথাটা বলতে চাইনি, তদুপরি বলা দরকার, পরিণতি খুব খারাপ হবে। নারীকে ৫ ঘন্টা কাজের স্বপ্ন দেখানো একটা ফ্রেমওয়ার্ক ও বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর নাহরিন আই খান। মঙ্গলবার সকালে চট্টগ্রামে ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ে পলিসি ফর ডেভেলপমেন্ট প্যারাডক্স অর প্রায়োরিটি শীর্ষক গোল টেবিল বৈঠকে একথা বলেন তিনি। এ সময় উপস্থিত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা বলেন, কিছু রাজনৈতিক দল শুধু মেয়েদের বিশ্ববিদ্যালয় হবে যেখানে কোনো পুরুষ থাকবে না এমন কথা প্রচার করছে, যা বাস্তবসম্মত নয়। ভোরের সময় আরও থাকছে। চলতি সপ্তাহেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি যুক্তরাষ্ট্রের। মিডল ইস্ট আইয়ের তথ্য, লক্ষ্য উচ্চপদস্থ কর্মকর্তারা, মধ্যপ্রাচ্যের জলসীমায় মার্কিন রণতরী। মোংলা বন্দরের আধুনিক বর্জ্য ও নিঃসৃত তেল অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প উদ্বোধন করেছেন নৌপরিবহন উপদেষ্টা এম শাখাওয়াত হোসেন। মঙ্গলবার দুপুরে উদ্বোধন করা হয়। এ সময় বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহিন রহমান ও প্রকল্প পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এখানে আমাদের সুন্দরবন আছে, ধরুন এখানে কোথায় বলছি, এখানে যদি তেল পানিতে ভাসতে থাকে, জাহাজ আসছে তার বর্জ্য এখানে ফেলা হয়, তেল এবং তেল জাতীয় মোবিল ইত্যাদি যা ফেলা হয়, এটা তো পানির মধ্যে থেকে যায়। এবং এটার যে খারাপ একটা প্রক্রিয়া হয় আমাদের বনাঞ্চলে আশেপাশে জনমানুষের মধ্যে, সেইটাকে যাতে কমানো যায়, এই দূষণ প্রক্রিয়া থেকে যাতে কমানো যায়, সেই জন্য কিছু স্টেপ নেওয়ার বিষয় আছে, যার মধ্যে এই মার্পল কনভেনশন যেটা আমরা সাইন করেছি তার মধ্যে এটা একটা প্রধান স্টেপ। টাঙ্গাইলে নিজ ঘর থেকে উদ্ধার হয়েছে বৃদ্ধ দম্পতির মরদেহ। ঘটনার পর পলাতক বাড়িতে থাকা 2 শ্রমিক। অন্যদিকে পিরোজপুর ও নওগাঁয় শিশু ও অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া চাঁপাইনবাবগঞ্জ ও রংপুরে বাঘ বিতণ্ডার জেরে 2টি হত্যাকাণ্ডের অভিযোগ উঠেছে। একসঙ্গে হত্যাকাণ্ডের শিকার পরিবারের 2 সদস্য, স্বজনদের আহাজারি। মঙ্গলবার ভোরে টাঙ্গাইলের ঘোষাখালী এলাকায় নিজ ঘরে বৃদ্ধ দম্পতি ঠান্ডু মিয়া ও রোজিনা বেগমের মরদেহ দেখতে পান স্বজনরা। এলোমেলো অবস্থায় ছিল ঘর। মরদেহ 2টি উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। ঘটনার পর পলাতক বাড়িতে থাকা 2 কৃষি শ্রমিক। কঠিন বিচার না করলে কোনো কামলায় না কেউ কাজ করাইতে পারবে না। ধারণা করা হচ্ছে যে কাজের লোক 2 জন পলাতক ঘটনার সাথে সাথে তারা এর সাথে সম্পৃক্ত থাকতে পারে। পিরোজপুরের ভান্ডারিয়ায় নিখোঁজের 3 দিন পর খড়ের গাদা থেকে 5 বছরের শিশু রায়ানের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের অভিযোগ, প্রতিপক্ষের লোকজন তাকে হত্যা করেছে। এদিকে নওগাঁয় সেপটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়েছে অজ্ঞাত নারীর মরদেহ। বাড়ির মালিক জানান, অপরিচিত নম্বর থেকে কল দিয়ে জানানো হয় সেপটিক ট্যাঙ্কে রয়েছে মরদেহ।
চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক পাড়ায় টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নাসিরউদ্দিন বাসু নামে একজন নিহত হয়েছেন। পিছন থেকে যেমনই মেরেছে অমনি আমার ভাই পড়ে গেছে বুকের ভারে, পড়ে গেছে যখন তখন ওরা আবার খুঁজে আরো গুতিলে মেরেছে। রংপুর নগরীর তাঁতিপাড়া এলাকায় অটোচালক দুই বন্ধু আমিনুল ও বিজয়ের বাকবিতণ্ডা চলছিল। এক পর্যায়ে আমিনুলকে চাবি দিয়ে আঘাতের অভিযোগ ওঠে বিজয়ের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় আমিনুলের, পালিয়ে যায় অভিযুক্ত। সাহাল আব্দুল্লাহ আলভি, সময় সংবাদ। রাজধানীর বাড্ডায় দুই বাসের রেশারেশিতে চাপা পড়ে আবুল কাশেম আজাদ নামে ইউসিবি ব্যাংকের এক কর্মীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকেল 4:30টার দিকে বাড্ডা নতুন বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ব্যাংকটির এক কর্মকর্তা জানান, বিকেলে অফিসের জরুরি ফাইল নিয়ে খিলক্ষেত শাখা থেকে গুলশান হেড অফিসে যাচ্ছিলেন কাশেম। পথে নতুন বাজার এলাকায় দুই বাসের মাঝে চাপা পড়ে তিনি গুরুতর আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত আবুল কাশেম আজাদের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার নেকদি গ্রামে। বগুড়ায় বিদেশি আগ্নেয়াস্ত্রসহ স্বামী স্ত্রীকে আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার রাতে শাহজাহানপুরের বয়রা দিঘি এলাকায় অভিযান চালিয়ে সাজ্জাদ হোসেন ও তার স্ত্রী জান্নাত আক্তারকে আটক করা হয়। এ সময় তাদের দেয়া তথ্যে বাড়ির পেছনের ডোবা থেকে জার্মান মডেলের একটি 9 মিলিমিটার পিস্তল উদ্ধার হয়। এছাড়া বাড়ি থেকে উদ্ধার করা হয় আরও 3টি দেশীয় অস্ত্র। এর আগে গত 15 ডিসেম্বর ধুনটের বেড়ের বাড়ি গ্রাম থেকে একটি ব্রিটিশ বুলডগ রিভলভার সহ 2 জনকে গ্রেফতার করেছিল সেনাবাহিনী। চট্টগ্রামে র্যাব সদস্য হত্যা মামলার এজাহার নামীয় পলাতক 2 আসামিকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানায়, গত 25 জানুয়ারি খুলশীর ইস্পাহানি মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মিজান নামে পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। পরদিন বায়াজিদ বোস্তামি থানাধীন বগুড়া নিবাস এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার হয় আরেক আসামি মামুনকে। গ্রেফতারকৃতদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। গত 19 জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অভিযান চালানোর সময় র্যাবের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এতে 4 সদস্য আহত হন। তাদের সিএমএইচে নিয়ে গেলে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় 29 জনকে এজাহার নামেও এবং 150 থেকে 200 জনকে অজ্ঞাতনামা করে একটি মামলা করা হয়। কক্সবাজারে অস্ত্রের মুখে জিম্মি করে 6 কৃষককে ধরে নিয়ে গেছে দুর্বৃত্তরা। পুলিশ জানায়, মঙ্গলবার সকালে টেকনাফ পাহাড়ি এলাকায় কৃষিকাজ করতে গেলে 6 কৃষককে তুলে নিয়ে যায়। তাৎক্ষণিক খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। পাশাপাশি অপহৃতদের উদ্ধারে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। এছাড়াও বিজিবি, র্যাব ও এপিবিএন একসঙ্গে উদ্ধার অভিযান পরিচালনা করছে। ফরিদপুরে অরক্ষিত রেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়ে খাদে পড়েছে প্রাইভেট কার। আহত হয়েছেন 4 যাত্রী। মঙ্গলবার দুপুরে ভাঙ্গার নওপাড়া রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অরক্ষিত রয়েছে রেল ক্রসিংটি। ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী নকশি কাঁথা এক্সপ্রেস ট্রেনটি রেল ক্রসিং এলাকায় পৌঁছানো মাত্রই সেখানে চলে আসে প্রাইভেট কারটি। ট্রেনটি সজোরে প্রাইভেট কারটিকে ধাক্কা দিয়ে থেমে যায়। সড়কের পাশের খাদে পড়ে গাড়িটি। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে ফায়ার সার্ভিস। জানান, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। অরক্ষিত রেল ক্রসিংয়ে ক্রসিং বার সহ প্রয়োজনীয় জনবল দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী। চট্টগ্রামে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ সেনাদের স্মৃতি বিজড়িত ওয়ার সিমেট্রি পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। মঙ্গলবার সকালে নগরীর বাদশা মিয়া রোডে সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেনকে সঙ্গে নিয়ে এই নান্দনিক স্থাপনা ঘুরে দেখেন রাষ্ট্রদূত। এ সময় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের শহীদ সেনাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। পাশাপাশি ওয়ার সিমেট্রির ঐতিহাসিক গুরুত্ব, সংরক্ষণ ব্যবস্থা ও পরিবেশগত দিক নিয়ে দুপক্ষের মধ্যে মতবিনিময় অনুষ্ঠিত হয়। রংপুরে অটোরিকশা চালক হত্যা মামলায় 4 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মোহাম্মদ নাজির এ রায় দেন। কোর্ট ইন্সপেক্টর জানান, 2024 সালে 18 ফেব্রুয়ারি মিঠাপুকুর উপজেলার কুটিরপাড়া গ্রামে অটোরিকশা চালক রশিদ মিয়াকে ছিনতাইয়ের পর হত্যা করা হয়। পরে নিহতের ছেলে মামুন মিয়া বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি হত্যা মামলা করেন। পুলিশ মামলার আসামি শিমুল মিয়া, রাকিব মিয়া, শরীফুল ইসলাম ও হোসেন মিয়াকে গ্রেফতার করে।
পেঁয়াজের উৎপাদন বাড়লেও দাম কমে যাওয়ায় বিপাকে নাটোরের কৃষক। কৃষি বিভাগ বলছে, গত 3 বছরে জেলায় পেঁয়াজের উৎপাদন বেড়েছে প্রায় দ্বিগুণ। গত 2 বছর পেঁয়াজের ভালো দাম থাকলেও এবার ভিন্ন চিত্র। পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি পেঁয়াজ 20 থেকে 25 টাকায় বিক্রি হচ্ছে। মুড়ি কাটা পেঁয়াজের দাম কমে আসায় চারা মৌসুমের জন্য তৈরি করা পেঁয়াজের চারার দামও কমে এসেছে। চলতি সপ্তাহের মধ্যেই ইরানে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটা জানিয়েছে গণমাধ্যম মিডল ইস্ট আই। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের লক্ষ্য করা হতে পারে। এর মধ্যেই মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন ও সহায়ক যুদ্ধজাহাজ। এদিকে যে প্রতিবেশী দেশের ভূমি, আকাশ, জলপথ ব্যবহার করে তেহরানে হামলা চালানো হবে, সেই দেশকে শত্রু রাষ্ট্র হিসেবে বিবেচনা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর সম্ভাব্য হামলার ইঙ্গিত দিয়ে একটি বিশাল নৌবহর পাঠানোর ঘোষণা দেন। তারই অংশ হিসেবে মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যে জলসীমায় পৌঁছেছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তেহরানের উদ্দেশ্যে আরও একটি আর্মাডা বা যুদ্ধজাহাজের বহর রওনা দিয়েছে। মধ্যপ্রাচ্যে মার্কিন বিমানবাহী রণতরী এবং যুদ্ধজাহাজ পৌঁছানোর পর থেকে ইরানে সম্ভাব্য যুক্তরাষ্ট্রের হামলা নিয়ে উত্তেজনা তৈরি হয়েছে। এই উদ্বেগের মধ্যে মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাত দিয়ে গণমাধ্যম মিডল ইস্ট আই জানিয়েছে, চলতি সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এই হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। যদিও বিষয়টি নিয়ে ট্রাম্প প্রশাসনের মধ্যে কিছুটা মতপার্থক্য আছে বলে জানিয়েছে গণমাধ্যমটি। যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কার মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। আলোচনায় আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় ইসলামী দেশগুলোর মধ্যে ঐক্য ও সংহতির গুরুত্ব তুলে ধরেছেন তিনি। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস সতর্ক করে বলেছে, ইরানের বিরুদ্ধে হামলায় প্রতিবেশী কোনো দেশের ভূমি, আকাশ বা জলসীমা ব্যবহার হলে তাদের শত্রু হিসেবে বিবেচনা করা হবে। মার্কিন বিমানবাহী রণতরী ইরানের জলসীমায় ঢুকলে তা লক্ষ্যবস্তু করারও হুঁশিয়ারি দিয়েছে এই বাহিনী। এদিকে ইরানের সাম্প্রতিক প্রাণঘাতী দমন-পীড়নের জেরে উচ্চপদস্থ IRGC সদস্য সহ 21 ব্যক্তি ও প্রতিষ্ঠানের সম্পদ জব্দ ও ভিসা নিষেধাজ্ঞা অনুমোদন করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। একই সঙ্গে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু হলে নীরব না থাকার হুঁশিয়ারি দিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে যে কোনো হুমকিকে হিজবুল্লাহ নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করবে বলে জানিয়েছে গোষ্ঠীটি। ইরানে যদি কোনো কথায় সরকার পতন হয়ে যায়, তাহলে নিজেদের সীমান্তে বাফার জোন তৈরির পরিকল্পনা করছে তুরস্ক। মিডল ইস্ট আইয়ের আরেক প্রতিবেদন অনুযায়ী ইরানে যে কোনো কিছু হতে পারে এমন আশঙ্কা মাথায় রেখে প্রস্তুতি নিচ্ছে আঙ্কারা। তুরস্কের এক সাংসদ বলেছেন, ইরান সরকার পতন হলে সেখান থেকে কোনো শরণার্থী যেন তুরস্কে প্রবেশ করতে না পারে এমন পন্থায় অবলম্বন করছে আঙ্কারা। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা কুর্দ প্রধান শহর কবার্নের 15 জন প্রভাবশালী ও বুদ্ধিজীবী কুর্দ প্রতিনিধির সঙ্গে গোপন বৈঠক করেছেন। বৈঠকে শারা কুর্দদের নাগরিক ও সাংস্কৃতিক অধিকার সংরক্ষণের ওপর জোর দেন। সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন SDF এর মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তি হয়েছে বলে জানিয়েছে সিরীয় গণমাধ্যম। চুক্তিতে প্রতিরক্ষা বাহিনীতে SDF এর সদস্যদের যুক্ত করার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়। এর মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আহমেদ আল শারা। কুর্দি নেতৃত্বাধীন SDF এর সঙ্গে চলমান অস্থিরতার মধ্যে পরিস্থিতি সামাল দিতে নতুন এক উদ্যোগ নিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সিরীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী তাবকা বাঁধ পরিদর্শনের সময় কোবানে শহর থেকে আসা 15 জন কুর্দি বুদ্ধিজীবী ও প্রভাবশালী সামাজিক ব্যক্তির সঙ্গে গোপন বৈঠক করেন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। বৈঠকে আল শারা তার ঘোষিত কুর্দি নাগরিক ও সাংস্কৃতিক অধিকার স্বীকৃতির ঘোষণা পূর্ণ বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি বলেন, নতুন সিরীয় রাষ্ট্র সব কুর্দিদের অধিকার রক্ষা করবে। তবে বৈঠকে SDF নেতৃত্বের সমালোচনা করে তিনি বলেন, তারা কুর্দি জনগণের অধিকারের চেয়ে ভূখণ্ড নিয়ন্ত্রণ ও সংঘাতকেই অগ্রাধিকার দিচ্ছে।
এদিকে সিরীয় গণমাধ্যম লেভান্ট 24-এর তথ্য অনুযায়ী সিরিয়া সরকার ও কুর্দি নেতৃত্বাধীন এসডিএফ এর মধ্যে একটি প্রাথমিক কাঠামোগত চুক্তি হয়েছে। সমঝোতার মূল বিষয়গুলোর মধ্যে কুর্দিদের অধীনে থাকা হাসাকা, কামিশলি সহ সংশ্লিষ্ট এলাকায় সিরিয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বাহিনী মোতায়েন করা হবে। একই সঙ্গে এসডিএফ সদস্যদের নিজ নিজ এলাকায় রেখে সরকারি ব্যবস্থা তথা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত করা হবে। সব ধরনের সংঘর্ষ বন্ধেরও চুক্তি করা হয়। স্থানীয় সময় মঙ্গলবার ট্রাম্পের সঙ্গে দীর্ঘ ফোন আলাপে আল শারা সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা ও জাতীয় সার্বভৌমত্বের প্রতি পূর্ণ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান সংরক্ষণ, নাগরিক শান্তি জোরদার এবং দায়েশের পুনরুত্থান ঠেকাতে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দেন। ট্রাম্প সিরীয় জনগণের ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্র গঠনের আকাঙ্ক্ষার প্রতি সমর্থন জানান। সিরিয়ার দক্ষিণাঞ্চলের তিশরিন ও কারাকুজাক বাঁধ সংলগ্ন গ্রামগুলোতে বাড়ি ফেরার চেষ্টা করার সময় এসডিএফ-এর পুঁতে রাখা স্থল মাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আলেপ্পো মিডিয়া ডিরেক্টরেটের অভিযোগ অনুযায়ী প্রত্যাহারের আগে অসংখ্য বেসামরিক বাড়ি ও সড়কে মাইন বসানো হয়েছিল। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের আগ্রাসী অভিযানকে কেন্দ্র করে উত্তেজনায় মিনেসোটায় পিছু হটতে বাধ্য হয়েছে ট্রাম্প প্রশাসন। মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের প্রধান মুখ গ্রেগরি বোভিনোকে তার বর্ডার পেট্রোল কমান্ডারের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে স্থানীয়রা ক্ষোভ জানিয়ে বলেন এই পদক্ষেপ যথেষ্ট নয়, বরং গ্রেগরিকে আইনের আওতায় শাস্তি দিতে হবে। এদিকে আইসিই এর গুলিতে সদ্য নিহত আইসিইউ নার্স প্রেটির কাছে বন্দুক থাকা উচিত ছিল না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট বা আইসিইর অভিবাসন বিরোধী অভিযানের নতুন নিশানা মিনেসোটা অঙ্গরাজ্য। গেল কয়েক সপ্তাহেই আইসিই এর এজেন্টদের গুলিতে একজন সাহিত্যিক ও একজন আইসিইউ নার্স নিহত হয়েছেন। এসব ঘটনার পরেই শুরু হয়ে যায় দেশ জুড়ে উত্তেজনা। এরই জেরে ট্রাম্প প্রশাসন তাদের এই অভিযানে নেতৃত্বে বড় ধরনের রদবদল করছে। যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে অভিবাসন বিরোধী অভিযানের প্রধান মুখ এবং বর্ডার পেট্রোল কমান্ডার গ্রেগরি বোভিনো মঙ্গলবার শহরটি ত্যাগ করেছেন বলে ধারণা করা হচ্ছে। গ্রেগরি বোভিনোর মিনেসোটার হোটেলের বাইরে প্রতিবাদকারীরা উত্তেজনা সৃষ্টি করেন। তারা জানান শুধু পদচ্যুতিই তার যোগ্য শাস্তি নয়, বরং তাকে আইনের আওতায় আনতে হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বোভিনোকে চরম মতাদর্শী হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি বলেন পদচ্যুতি নয়, এটি কেবল একটি ছোট পরিবর্তন। এ সময় ট্রাম্প আইসিইউ নার্স অ্যালেক্স পেট্রির মৃত্যুকে একটি দুর্ভাগ্যজনক ঘটনা হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন পেট্রির কাছে অস্ত্র থাকা এবং দুটি লোডেড ম্যাগাজিন রাখা অনুপযুক্ত ছিল। আমরা সীমান্তকে সুরক্ষিত রাখার চেষ্টা করছি। দেশ জুড়ে অপরাধ অনেক কমে গেছে। আমি মনে করি এক মিডিয়ায় রিপোর্ট এসেছে, যদিও তারা এটা শুনতে পছন্দ করেন না, কিন্তু এখন পর্যন্ত রেকর্ড করা সর্বনিম্ন অপরাধ রেকর্ড করা হয়েছে। তাই আপনি বুঝতেই পারছেন কি বলতে চাইছি। আর আমরা মিনেসোটার কথাও যদি বলি, মিনেসোটাতেও অপরাধ অনেক কমেছে। আসন্ন মিলান কর্টিনা শীতকালীন অলিম্পিকে নিরাপত্তা সহায়তার জন্য আইসিই সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। এই নতুন নিয়োগ নিয়ে ইতালিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। মিলানের মেয়র উদ্বেগ জানিয়ে বলেন এটি এমন একটি বাহিনী যা হত্যাকাণ্ডে জড়িত, স্থানীয়দের বাড়িতে বিনা অনুমতিতে প্রবেশ করে গ্রেফতার অভিযান চালাচ্ছে। তবে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে এজেন্টরা কেবল সমর্থনমূলক ভূমিকা পালন করবেন এবং সমস্ত নিরাপত্তা কার্যক্রম ইতালির কর্তৃপক্ষের নিয়ন্ত্রণেই থাকবে। মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ভোরের সময় আরও থাকছে। এবার বাংলাদেশি গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ কভারের অনুমতি দিতে আইসিসির গড়িমসি। অ্যাক্রেডিটেশন পাননি অধিকাংশই, কারণ জানতে চাইল বিসিবি। আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে, আর আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। ভয়াবহ ভূমিধসের হুমকির মুখে ইতালির সিসিলির নিস্ট্রেমি শহর। সতর্কতামূলক প্রায় ১৫০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে গত সপ্তাহে সিসিলি, সার্ডিনিয়া ও ক্যালব্রিয়ায় ঘটনা 2 দিনের চরম আবহাওয়ায় ভূমিধসের ঘটনা ঘটে। ভয়াবহ ঝড় ও ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ইতালির বিভিন্ন অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করে দেশটির সরকার। ক্ষতিগ্রস্ত সড়ক ও ব্যবসা পুনর্গঠনে দ্রুত আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়। সিসিলিতে এখন পর্যন্ত প্রায় ৭৪ কোটি ইউরো ক্ষতির হিসাব পাওয়া গেলেও আঞ্চলিক গভর্নর বলছেন ক্ষতির অঙ্ক দ্বিগুণ হতে পারে।
খেলার খবর, বিশ্বকাপে অংশ না নিলেও পূর্ণ সদস্য হিসেবে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন দেওয়া উচিত ছিল। কেন বাংলাদেশের সাংবাদিকদের বিশ্বকাপ কভার করার জন্য অ্যাক্রেডিটেশন দেওয়া হয়নি সে বিষয়ে আইসিসির কাছে জানতে চাওয়া হয়েছে, এমনটা জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। পরিচালক এম নাজমুল ইসলামের অডিট কমিটিতে বহাল করার বিষয়টি সঠিক নয় বলেও জানান তিনি। নিরাপত্তাজনিত কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় বাংলাদেশ যেন চক্ষুশূল হয়ে উঠেছে আইসিসির। টাইগারদের পরিবর্তে স্কটল্যান্ডকে অযৌক্তিকভাবে দেয়া হয়েছে বিশ্বকাপ খেলার সুযোগ। বাংলাদেশের ক্রিকেটারদের সঙ্গে এমন দ্বিমুখী আচরণের পর সমর্থকদের সঙ্গে করছে অনৈতিকতা। বরাবরই বিশ্বকাপ সহ বিভিন্ন আইসিসি ইভেন্ট কভার করে থাকেন বাংলাদেশি সাংবাদিকরা, সেটা বাংলাদেশ থাকুক বা না থাকুক। তবে এবার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে না যাওয়ায় গণমাধ্যম কর্মীদের বিশ্বকাপ কভার করার অ্যাক্রেডিটেশন দেয়া হয়নি। অথচ ফিফা বিশ্বকাপে বাংলাদেশ কখনো খেলতে না পারলেও সেখানে নিয়মিত কভার করার সুযোগ পেয়েছেন বাংলাদেশের সাংবাদিকরা। এর আগে বাংলাদেশ না খেললেও আইসিসি ইভেন্ট কভারের সুযোগ পেয়েছে গণমাধ্যম কর্মীরা। তাহলে এবার কেন অধিকাংশেরই অ্যাক্রেডিটেশন দিচ্ছে না আইসিসি? গণমাধ্যম কর্মীদের ম্যাচ কভার করার জন্য বা ওখানে অ্যাক্রিডিটেশনের জন্য যে নট নেসেসারিলি যে ওখানে আপনাকে পার্টিসিপেট করতেই হবে বা পার্টিসিপেটিং কান্ট্রি হতেই হবে। ফিফা ওয়ার্ল্ড কাপে আমাদের দল কখনো পার্টিসিপেট করেনি, বাট আমাদের গণমাধ্যম রিপ্রেজেন্টেশন থাকে যেহেতু আমরা ফিফার একজন মেম্বার। সো বিং আ ফুল মেম্বার আমাদের হয়তো বা করতে পারলে ভালো হতো, সেই অপশন থাকলে ভালো হতো, বাট দেন এগেইন এটা ওনাদের ডিসিশন। আইসিসির 12টা মেম্বার মধ্যে আমরা থার্ড লার্জেস্ট ভিউয়ার্স। সো আমাদের দেশ না খেললেও কিন্তু বিশ্বকাপ কিন্তু হচ্ছে এবং আমাদের গণমাধ্যম কর্মীরা হয়তো সেটা আমাদের দর্শকদের কাছে উপস্থাপন করতে পারত। জানতে চেয়েছেন কিনা কিছু আইসিসির কাছে? এটা তো আপনারা জানেন যে গতকালকে এই সিদ্ধান্তটা এসেছে এবং তারপরে আমরা জানতে চেয়েছি, তার আমরা ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে। বিশ্বকাপ খেলতে না যাওয়ায় লম্বা সময়ের জন্য ম্যাচ বিরতিতে পড়তে যাচ্ছেন টাইগাররা। এ সময়ে কোনো ধরনের পরিকল্পনা আছে কি বোর্ডের? এটা স্টিল অন প্রসেস। ক্রিকেট অপারেশন সেটা নিয়ে কাজ করছে, বিভিন্ন কম্বিনেশন তারা ট্রাই করছেন। খুব অল্প সময়ের মধ্যেই আপনারা এই ব্যাপারে জানতে পারবেন। এদিকে গুঞ্জন শোনা যাচ্ছে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করা পরিচালক এম নাজমুল ইসলামকে আবারও ফিরিয়ে দেয়া হচ্ছে অডিট কমিটির দায়িত্ব। এ বিষয়ে বোর্ড থেকে কি সিদ্ধান্ত এসেছে তা জানালেন আমজাদ। ওনার যে শোকজটা ছিল ওইটা রিপ্লাইটা উনি দিয়েছেন, ওইটার ব্যাপারে আলাপ হয়েছে, এর বাইরে আর কিছু আলোচনা নেই। এ ব্যাপারে কোনো এখনো লিখিত কিছু আসেনি, লিখিত কোনো কিছু না আসা পর্যন্ত আপনারা অফিসিয়ালি কনসিডার করবেন না। সাকিব আল হাসানের সঙ্গে বোর্ড নিয়মিত যোগাযোগ করছে বলেও জানান তিনি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, ঢাকা। এবারে টি-20 বিশ্বকাপ নিয়ে বিতর্কের শেষ নেই। আর এই বিতর্কের সূত্রপাত হয়েছিল বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমান ও কলকাতার ইডেন গার্ডেন্সে খেলা নিয়ে। সেই বিতর্কের রেশ শুধু 22 গজেই থেমে থাকেনি, গড়িয়েছে ভূ রাজনীতিতেও। সরাসরি প্রভাব পড়েছে ক্রিকেট ভক্তদের ওপর। নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ ভারতের ভেন্যু বাদ দিয়ে খেলার প্রস্তাব দিলেও আইসিসি তা নাকচ করে স্কটল্যান্ডকে জায়গা দিয়েছে। এখানেই শেষ নয়, এই বিতর্কে যুক্ত হয়েছে পাকিস্তানও। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য। টি-20 বিশ্বকাপে ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্সেই খেলার কথা ছিল বাংলাদেশের, কিন্তু তার হচ্ছে না। বিশ্বকাপের আসরে নেই লিটন, তাসকিন, মোস্তাফিজদের দল বাংলাদেশ। বিশ্বের ক্রিকেট প্রেমী মানুষের একটি বড় অংশ বাংলাদেশের সমর্থক, আর সেই দেশকেই এবার ভক্তরা দেখতে পাবেন না 22 গজে ছক্কা হাঁকাতে কিংবা উইকেট শিকার করতে। রাজনৈতিক কুটকাচালি যারা বোঝেন না, যারা শুধুই গ্যালারিতে বসে নিজের দলের হয়ে প্রিয় ক্রিকেটারদের নাম ধরে চিৎকার করতে চান কিংবা টিভির সামনে পরিবার নিয়ে জমজমাট ক্রিকেট আড্ডায় ম্যাচ উপভোগ করতে চান, সেই কলকাতার ক্রিকেট ভক্তরাই কিন্তু এবার বেজায় কষ্ট পাচ্ছেন। কেউ কেউ এই সিদ্ধান্তের পেছনে পশ্চিমবঙ্গ ও বাঙালি সম্প্রদায়কে খাটো করার ষড়যন্ত্রও দেখছেন। মোস্তাফিজকে যেভাবে বাদ দেওয়া হয়েছে চরম অন্যায়। তুমি মোস্তাফিজকে বাদ দিচ্ছ, অথচ তুমি আদানি বিদ্যুৎ পাঠাচ্ছ। আমরা ক্রীড়া প্রেমী, আমরা সংস্কৃতি প্রেমী। দুই দেশের বিবাদ একটা হচ্ছে, দুই দেশের মধ্যে একটা পরিস্থিতি সত্যি খারাপ, কিন্তু শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু আমরা। তবে খেলার মাঠে যদি আমরা বাংলাদেশকে দেখতাম, একজন বাঙালি হিসেবে বলতে পারি যে ভালো লাগতো। প্রতিবেশী দেশদের সঙ্গে যখন একটা খেলা হয় তখন দেখবেন যে আমাদের নিজেদের মধ্যেই একটা উত্তেজনা থাকে। আমরা ভারতবাসী হিসেবে যে উত্তেজনাটা অনুভব করি সেই জায়গাটায় খানিকটা হলেও সীমিত হবে। খেলার সাথে রাজনীতিকে জড়ানোটা উচিত না। ক্রীড়া হচ্ছে এমন একটা জিনিস, এন্টারটেনমেন্ট জিনিস, যেখানে সব মানুষ একে এন্টারটেনমেন্ট করে। আর এটা যদি ওরা আসছে না, এটা আমাদেরই খারাপ একটা ব্যাপার আছে। বাঙালি হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে দুঃখের বা একটা হতাশাজনক যে
বাংলাদেশ নেই, বাংলাদেশ কতটা ভালো খেলতো, কতটা ভালো খেলে বা কতটা খেলবে সেটা পরের প্রশ্ন, কিন্তু আমরা তো বাঙালি। একজন সাধারণ ক্রিকেট প্রেমী হিসাবে এটা খারাপ লাগা তো অবশ্যই। তবে অনেকেই মনে করেন ক্রিকেটের মাঠের এই লড়াই সরকারে শুরু হলেও এক সময় দুই দেশের সাধারণ মানুষের চাপেই আবার পরিস্থিতি স্বাভাবিক হতে বাধ্য। পারস্পরিক বিভিন্ন এগুলো কূটনৈতিক সম্পর্ক, বিভিন্ন রাজনৈতিক পদক্ষেপ, অবস্থান আছে, সব ঠিক হয়ে যাবে, ঠিক হবে। এখন একটা টালমাটাল খারাপ ব্যাট প্যাচ আছে। বাংলাদেশহীন বিশ্বকাপে সূচি এগিয়ে এলো, নতুন করে শুরু হয়েছে আরেক বিতর্ক, পাকিস্তান আদৌ খেলবে কি খেলবে না। এর আগে আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স নিলামে নিলেও বিসিসিআই এর দেয়া বিশেষ কারণে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেয়া হয়। মুস্তাফিজুর রহমানকে কলকাতায় খেলতে না দেওয়ার জন্য কিছু ধর্মীয় সংগঠনের পক্ষ থেকে টিভি টক শোতে হুমকি দেওয়ার কথাও শোনা গিয়েছিল। সেই বিশেষ কারণ যে বাংলাদেশের ক্রিকেটারদের নিরাপত্তা, তা বুঝতে আর অসুবিধা হয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। 2024-এর পর এমনিতেই ঢাকা দিল্লির সম্পর্ক শীতল থেকে শীতলতর হচ্ছিল, ফলে ভারতের এই সিদ্ধান্তকে আত্মসম্মানের জায়গা থেকেই নেয় ঢাকা। তারা স্পষ্ট জানিয়ে দেয় যে দেশ একজন ক্রিকেটারের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি, সেখানে পুরো দল পাঠানো সম্ভব নয়। শ্রীলঙ্কার মাটিতে খেলার সুযোগ চেয়ে আইসিসির কাছে আবেদন জানালেও শেষ পর্যন্ত সেই আবেদন ভোটে খারিজ হয়ে যায়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। আইসিসির দ্বিচারিতায় শেষ বাংলাদেশের টি-20 বিশ্বকাপ। বিশ্বের তৃতীয় ক্রিকেট ভিউয়ার্স দেশের দর্শকদের নিরাপত্তা ঝুঁকির শঙ্কা উপেক্ষা করে বাদ দেওয়ার সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ ইউসুফ। এছাড়া ক্রিকেটের সৌন্দর্য ফেরাতে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা জরুরি বলে মত তার। তবে ইউসুফ সমালোচনা করলেও ভারত কিংবা আইসিসির কোনো দোষ দেখছেন না দেশটির আরেক কিংবদন্তি ওয়াসিম আকরাম। ঘনিয়ে আসছে বাংলাদেশবিহীন টি-20 বিশ্বকাপ। ইতিহাসে প্রথমবারের মতো শর্টার ফরম্যাটের মেগা আসরে নেই টাইগাররা। দেখা যাবে না ভক্তদের হারের আক্ষেপ আর জয়ের উন্মাদনা। সাবেক থেকে বর্তমান ক্রিকেটার আইসিসির এমন সিদ্ধান্তে হতবাক পুরো ক্রিকেট বিশ্ব। প্রতিনিয়তই এই ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। বাংলাদেশিরা খেলাধুলা প্রেমী জাতি, ক্রিকেট তাদের আবেগের নাম। শত ব্যস্ততার মাঝে ক্রিকেট থেকেই খুঁজে নেয় প্রশান্তি। বিশ্বের তৃতীয় সর্বোচ্চ ক্রিকেট ভিউয়ার্স দেশ বাংলাদেশ। পৃথিবীর যে কোনো প্রান্তে খেলা হলেই দেখা মিলবে টাইগার ভক্তদের, কিন্তু তারাই এবার বঞ্চিত মেগা আসর থেকে। ক্রিকেটারদের সঙ্গে ভক্তদের নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে যেতে চায়নি বিসিবি। তাদের এই যৌক্তিক দাবি উপেক্ষা করে কেন এত সংখ্যক দর্শকদের বিশ্বকাপ থেকে বঞ্চিত করলো আইসিসি, সে প্রশ্ন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার মোহাম্মদ ইউসুফের। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার নিরপেক্ষতা নিয়েও কঠোর সমালোচনা করেন তিনি। নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, স্কটল্যান্ড, নেপাল, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, নেদারল্যান্ডস, নামিবিয়া, শ্রীলঙ্কা আর আফগানিস্তান, এই 10 দেশ মিলে যে পরিমাণ দর্শক, বাংলাদেশের একারই সে পরিমাণ দর্শক। যে খেলার মূল চালিকা শক্তি দর্শক, সেখানে তাদের নিরাপত্তার ঝুঁকির যৌক্তিক অভিযোগ উড়িয়ে দিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া অবশ্যই প্রশ্নের জন্ম দেয়। যখন বেছে বেছে সুবিধা দেয়া হয়, তখন ন্যায়পরায়ণতা হারিয়ে যায়। ক্রিকেটকে ক্ষমতা দিয়ে নয়, নীতি অনুযায়ী পরিচালনা করতে হবে। ইউসুফ আইসিসিকে কাঠগড়ায় দাঁড় করালেও দেশটির আরেক কিংবদন্তি ওয়াসিম আকরামের পছন্দ হয়নি বাংলাদেশের সিদ্ধান্ত। সম্প্রতি এক সাক্ষাৎকারে পাকিস্তানের বিশ্বকাপ বয়কটেরও বিপক্ষে অবস্থানের কথা জানান তিনি। বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়ে তাদের নিজেদেরই ক্ষতি করেছে। ভারতের নিরাপত্তা নিয়ে খুব একটা উদ্বেগ নেই, আর তাদের জন্য কেন পাকিস্তান বিশ্বকাপ বয়কট করবে? বাংলাদেশ পাকিস্তান ক্রিকেটের জন্য কি করেছে? আমার মতে এটার কোনো মানে নেই। পাকিস্তানের উচিত নিজেদের খেলায় মনোযোগী হওয়া, বিশ্বকাপ জয়ের চেষ্টা করা। যদিও নানা ইঙ্গিত দিলেও এখনও টি-20 বিশ্বকাপে পাকিস্তানের ভবিষ্যৎ খোলাসা করেনি পিসিবি। আগামী সোমবারের মধ্যে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জায়গায় সুযোগ পেয়েও বিপাকে স্কটল্যান্ড। স্কোয়াডে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার সাফিয়ান শরীফের ভারতীয় ভিসা পাওয়া নিয়ে দুশ্চিন্তায় তারা। তবে বিশ্বাস দ্রুতই সমাধান করবে আইসিসি ও বিসিসিআই। নিরাপত্তা শঙ্কায় ভারতে টি-20 বিশ্বকাপ বর্জন করেছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে সুযোগ পেয়েছে স্কটল্যান্ড। ইতোমধ্যে 15 সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্কটিশরা। এরপরও কাটছে না দুশ্চিন্তা।
যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ইউএই, ওমানের মতো স্কটল্যান্ড স্কোয়াডও আছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার, তাও আবার গুরুত্বপূর্ণ নাম পেসার সাফিয়ান শরীফ। এ সপ্তাহের শেষ দিকে ভারতের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা স্কটিশ দলের, কিন্তু সমস্যা একটাই, ভারতীয় ভিসা। ভারত পাকিস্তানের রাজনৈতিক টানাপোড়েনে পাকিস্তানি নাগরিক কিংবা বংশোদ্ভূতদের ভিসা পাওয়া বড্ড জটিল। লম্বা সময় অপেক্ষা করিয়ে আদিল রশিদ, রেহানদের ভিসা দেয় ভারত সরকার। সাফিয়ান শরীফের ক্ষেত্রে স্কটল্যান্ড ক্রিকেট একই অবস্থার মুখোমুখি হতে পারে। স্কটল্যান্ডকে বিশ্বকাপে আমন্ত্রণ জানানো হয়েছে। এখন যদি ভিসার কারণে আমরা যেতে না পারি, তা কারোর জন্যই ভালো বার্তা হবে না। আমরা আইসিসির সঙ্গে কথা বলেছি। আইসিসি বিসিসিআই এর সঙ্গে এ সমস্যা সমাধানে কাজ করছে। আশা করছি প্রথম ম্যাচের আগেই সমাধান হবে। বিশ্বকাপের প্রথম দিনই মাঠে নামবে স্কটল্যান্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। কোয়ালিফাই না করে এমন সুযোগে খুব একটা সন্তুষ্ট হতে পারেনি স্কটিশরা। সমবেদনা জানান টাইগার ক্রিকেটারদের প্রতি। এভাবে বিশ্বকাপ খেলবো কখনো প্রত্যাশা করিনি। বিশ্বকাপ খেলতে একটা বাছাই প্রক্রিয়া পেরোতে হয়, সবাই সেভাবে খেলতে চায়। আমরা স্বীকার করছি আমরা ভিন্নভাবে সুযোগ পেয়েছি। সত্যি বলতে বাংলাদেশি ক্রিকেটারদের জন্য খুব খারাপ লাগছে। আর এভাবে বিশ্বকাপ খেললে অভিযোগ উঠতে পারে। তবে আমরা র্যাঙ্কিংয়ে 14 নম্বর দল, নিয়মিত আন্তর্জাতিক সিরিজ খেলে আসছি। আগামী 7 ফেব্রুয়ারি প্রথমবারের মতো বাংলাদেশকে ছাড়া ভারত শ্রীলঙ্কার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-20 বিশ্বকাপ। তামিম হোসেন, সময় সংবাদ। বিশ্বের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগগুলোর মধ্যে সবচেয়ে বাজে বিপিএল। ব্রিটিশ ম্যাগাজিন দ্য ক্রিকেটারের র্যাঙ্কিংয়ে 3টি মানদণ্ডের 2টিতেই বাংলাদেশ প্রিমিয়ার লিগকে তলানিতে রাখা হয়েছে, আর তালিকার শীর্ষে রাখা হয়েছে আইপিএলকে। বিপিএল অনেকেই ডাকেন বিতর্ক প্রিমিয়ার লিগ। প্রতিবারই এই ফ্র্যাঞ্চাইজি আসর ঘিরে থাকে বিতর্ক। আতশবাজির ঝলকানির নিচটা আধারে ঘেরা। এবার ফাইনালের আয়োজনে নজর কাড়লেও একেবারে বিতর্কমুক্ত থাকতে পারেনি। ম্যাচ ফিক্সিং এর অভিযোগ, পারিশ্রমিক সংকট, অব্যবস্থাপনা, প্রায় প্রতি মৌসুমে কোনো না কোনো বিতর্কে জড়িয়ে পড়ে বিপিএল। আর সেই বিতর্কের প্রভাব এবার দেশীয় সীমা ছাড়িয়ে পৌঁছেছে আন্তর্জাতিক পর্যায়ে। ব্রিটিশ ক্রিকেট ভিত্তিক ম্যাগাজিন দ্য ক্রিকেটার তাদের এক র্যাঙ্কিংয়ে বিশ্বের সবচেয়ে তলানির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বলছে বিপিএলকে। বিশ্বের শীর্ষ 10টি ফ্র্যাঞ্চাইজি টি-20 লিগকে 3টি নির্দিষ্ট মানদণ্ডে বিচার করেছে ম্যাগাজিনটি। সেগুলো হলো বিনোদন, ক্রিকেটের মান এবং গ্রহণযোগ্যতা। এই 3টি মানদণ্ডের মধ্যে 2টিতেই বিপিএল এর অবস্থান সবচেয়ে নিচে। কেবলমাত্র গ্রহণযোগ্যতার ক্ষেত্রে বিপিএল এর নিচে রয়েছে সংযুক্ত আরব আমিরাতের IL টি-20। অন্যদিকে র্যাঙ্কিং এর শীর্ষে রয়েছে ভারতের আইপিএল। এরপর যথাক্রমে দক্ষিণ আফ্রিকার SA টি-20, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও ইংল্যান্ডের দ্য 100। বিনোদনের দিক থেকে শীর্ষে রয়েছে SA টি-20, তবে ক্রিকেটের মান ও গ্রহণযোগ্যতায় শীর্ষস্থানে আইপিএল। দ্য ক্রিকেটার তাদের বিশ্লেষণে স্পষ্টভাবে উল্লেখ করেছে, লঙ্কান প্রিমিয়ার লিগ এবং বিপিএল এর তলানিতে থাকার প্রধান কারণ আর্থিক অনিয়ম ও দুর্নীতি। ম্যাগাজিনটির মতে এই দুই লিগেই রয়েছে ফ্র্যাঞ্চাইজি মালিকানায় ঘন ঘন পরিবর্তন, দীর্ঘমেয়াদী পরিকল্পনার অভাব এবং ক্যালেন্ডারে অস্থিতিশীলতা। দ্য ক্রিকেটারের পর্যালোচনা অনুযায়ী যথাযথ পরিকল্পনা, স্বচ্ছতা এবং পেশাদার ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে এই লিগগুলোর উন্নতির সুযোগ রয়েছে। এখন প্রশ্ন একটাই, এই মূল্যায়ন থেকে শিক্ষা নিয়ে বিপিএল কি আদৌ নিজেদের ঘুরে দাঁড়ানোর পথ খুঁজে পাবে? মাকসুম আলম খান, সময় সংবাদ। 8 দল নিয়ে পর্দা উঠল CCDM চ্যালেঞ্জ কাপে। 3 ভেন্যুর 4 মাঠে আসরের প্রথম দিনেই অংশ নেয় সবগুলো দল। 5 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 29টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সিঙ্গেল লিগ ফরম্যাটে সবগুলো দল একে অন্যের বিপক্ষে খেলার পর টেবিলের শীর্ষ 2 দল নিয়ে অনুষ্ঠিত হবে ফাইনাল। ভেন্যু হিসেবে রাখা হয়েছে পূর্বাচলের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, PKSPর 2 মাঠ আর ক্রিকেটার্স একাডেমিকে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বয়কট করা 8 দল আর বিপিএলে অবৃকৃত থাকা ক্রিকেটারদের নিয়ে মূলত এই টুর্নামেন্ট আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। এর মাধ্যমে ক্রিকেটাররা ম্যাচের ভেতরে থাকার পাশাপাশি পাইপলাইন সমৃদ্ধ হবে বলে প্রত্যাশা নীতি নির্ধারকদের। এবারে ফুটবল। বাংলাদেশের পরবর্তী কোচ নিয়োগের ক্ষেত্রে যে কোনো জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন কোচ নিয়োগের পরামর্শ সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টুর। তবে আলোচনার প্রেক্ষিতে হাভিয়ের কাবরেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে মনে করেন ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এদিকে এবছর সাফের আগে সিঙ্গাপুর ম্যাচকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত বলে মনে করেন মিন্টু। ফিফা উইন্ডোর বাইরে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে ম্যাচ আয়োজনের পক্ষে তিনি।
ফুটবলে দারুণ একটা বছর পার করার পর নতুন মিশন নিয়ে বছর শুরু করতে যাচ্ছে বাংলাদেশ। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের আগে ভিয়েতনামের বিপক্ষে নিজেদের ঝালিয়ে নিবে হাভিয়ের কাবরেরা দল। এর পরের লক্ষ্য সাফের শিরোপা জয়। তাই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচকে সাফের প্রস্তুতি হিসেবে দেখছেন সাবেক ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু। সঙ্গে ফিফা উইন্ডোর বাইরে র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলের সঙ্গে ম্যাচ আয়োজনের পরামর্শ তার। হামজার আসার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আমি দেখছি না, মানে আনটিল আনলেস যে ও কোনো ধরনের আল্লাহ মাফ করুক যে কোনো ইনজুরিতে না পড়ে, তাহলে হামজা উইল বি অ্যাভেলেবেল, শামিদ সোম অ্যাভেলেবেল, ইভেন ফামিদুল উইল বি অ্যাভেলেবেল। সো অন্য যারা আছে ইভেনচুয়ালি যে সমস্ত মানে অরিজিন প্লেয়ারদেরকে আমরা টার্গেট করতেছি অ্যাকচুয়ালি যে তাদেরকে আমরা ভবিষ্যতে বাংলাদেশ দলের হয়ে খেলাবো, সুতরাং সেই প্লেয়ারদের যদি অ্যাভেলেবিলিটিগুলো হয় তাহলে আমি মনে করি যে ডেফিনেটলি বাংলাদেশের বেশ ভালো সম্ভাবনা রয়েছে। আপনার চেয়ে বেটার লেভেলের সঙ্গে কম্পিট করতে চান, অলওয়েজ আপনাকে আপনার চেয়ে বেটার টিমের সঙ্গে খেলতে হবে। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচ দিয়েই শেষ হচ্ছে হেড কোচ হাভিয়ার কাবরেরার চুক্তির মেয়াদ। যদিও তাকে নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বাফুফে। তবে পরবর্তী কোচ নিয়োগের ক্ষেত্রে জাতীয় দলে কাজ করার অভিজ্ঞতাকে গুরুত্ব দেওয়ার পক্ষে মিন্টু। এদিকে কাবরেরার থাকা না থাকা নিয়ে নানা সমালোচনা হলেও আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ার পক্ষে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। এমন একজন কোচ চুজ করতে হবে যার কিনা ন্যাশনাল টিমে কাজ করার এক্সপিরিয়েন্স আছে, এবং সাব কন্টিনেন্টে কাজ করার এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে এটা আরও বেটার হবে। কেন? আপনি ক্লাব টিমের কোচ এবং ন্যাশনাল টিমের কোচের মধ্যে কিন্তু অনেক ডিফারেন্স থাকে। বর্তমান যে পুরুষ ফুটবল টিমের যিনি কোচ রয়েছেন তিনি দীর্ঘদিন ধরে ফুটবল টিমের সাথে কাজ করছেন, এবং মাঝখানে একটি অলরেডি কথা উঠেছিল যে কোচকে সরিয়ে দেওয়ার বিষয় নিয়ে। বাট আমার কাছে মনে হয় যে এখানে ফুটবল ফেডারেশন রয়েছে, আমাদের খেলোয়াড়রা রয়েছে, আমাদের ফুটবলের সংশ্লিষ্ট আপনারা যারা ক্রীড়া সাংবাদিক রয়েছেন, ইভেন দো আমাদের যারা ক্রীড়া সংগঠক রয়েছে, আমরা সকলেই কিন্তু আলোচনা ভিত্তিতে আমরা হয়তো এই সিদ্ধান্তটি নিলে ভালো হবে। সিঙ্গাপুরের ম্যাচ সামনে রেখে 20 মার্চ ক্যাম্প শুরু করবে বাংলাদেশ ফুটবল দল। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। ফুটবলের দেশ ব্রাজিলে প্রথমবারের মতো বসতে যাচ্ছে ফিফা নারী বিশ্বকাপের আসর। 2027 সালের এই আসরকে কেবল একটি টুর্নামেন্ট নয় বরং সামাজিক পরিবর্তনের হাতিয়ার হিসেবে দেখছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। ব্রাসিলিয়ার প্যালাসিও দো প্লানালতোতে বিশেষ বৈঠক। মুখোমুখি ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। আলোচনার মূল কেন্দ্রবিন্দু 2027 ফিফা নারী বিশ্বকাপ। দক্ষিণ আমেরিকার মাটিতে প্রথমবারের মতো বসতে যাচ্ছে নারী ফুটবলের বিশ্বমঞ্চ। প্রেসিডেন্ট লুলা এই আসরকে দেখছেন এক ঐতিহাসিক মোড় হিসেবে। তার মতে এই বিশ্বকাপ কেবল মাঠের লড়াই নয় বরং নারীর প্রতি সহিংসতা রোধ এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির এক অনন্য প্ল্যাটফর্ম। আয়োজনে উপস্থিত ছিলেন ব্রাজিল ফুটবল কনফেডারেশনের প্রেসিডেন্ট সামির সাউদ এবং সেলেসাও হেড কোচ কার্লো আনচেলেত্তিও। এক পর্যায়ে লুলার হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দেন জিয়ান্নি ইনফান্তিনো। স্বর্ণালী ট্রফি হাতে রোমাঞ্চিত লুলা দা সিলভা। এই বিশ্বকাপ আমাদের দেশে নারী ফুটবলের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে। এটি নতুন প্রজন্মের ছেলে মেয়েদের অনুপ্রাণিত করবে। আমরা চাই এই ইভেন্টের মাধ্যমে নারীর প্রতি সহিংসতার মতো সামাজিক সমস্যার বিরুদ্ধে জোরালো বার্তা দিতে। 2027 সালের 24 জুন থেকে 25 জুলাই পর্যন্ত চলবে এই মহাযজ্ঞ। বেলে হরিজন্তো থেকে রিও ডি জেনেরিও, ব্রাজিলের বৈচিত্র্যময় 8টি শহরে হবে খেলা। আয়োজক দেশ হিসেবে ব্রাজিল ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট সামির সাউদকে দেখছেন বিপ্লব হিসেবে। আর ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো মনে করেন 2023 সালে আইসিসির অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড বিশ্বকাপে যে জোয়ার ছিল ব্রাজিল ছাড়িয়ে যাবে সেটাকেও। ব্রাজিল ফুটবলের দেশ, এখানকার মানুষের আবেগ ভিন্ন। 2027 বিশ্বকাপ হবে ইতিহাসের সেরা আসর, যা শিক্ষা এবং নারী ফুটবলের উন্নয়নে বিশাল ভূমিকা রাখবে। বিশ্বকাপের ট্রফিটা ঘরের মাটিতে রেখে দেওয়ার স্বপ্ন দেখছে ব্রাজিল। সরকার, ফেডারেশন আর ফিফার সম্মিলিত প্রচেষ্টায় এখন কেবল ফুটবল সাম্বার ছন্দে মেতে ওঠার অপেক্ষা। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ক্ষমতায় গেলে তরুণ ও নারীদের জন্য নতুন শিল্প খাত তৈরি করবে বিএনপি। নির্বাচনী জনসভায় তারেক রহমান। আর কোনো ফ্যাসিস্ট যেন জনগণের অধিকার কেড়ে নিতে না পারে, সজাগ থাকার আহ্বান। দেশে জনগণের রাজনীতি হবে, পরিবারের না। 12 ফেব্রুয়ারি 5 ছাত্র সংসদের রায়ের পুনরাবৃত্তি হবে। নির্বাচনী জনসভায় জামাত আমির ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয়।
নাসিরউদ্দিনের নির্বাচনী প্রচারে ডিম নিক্ষেপ। এনসিপি বিএনপি প্রার্থীর পাল্টাপাল্টি অভিযোগ, রাজধানী সহ সারা দেশেই জমজমাট প্রচারণা। শিশুদের প্রশিক্ষণ দিয়ে মোটরসাইকেল চুরি, থানার ভেতরেও হানা। 1500 সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে ধরা পড়ল দুর্ধর্ষ চোর চক্রের নেটওয়ার্ক। 9 দিনের অভিযানে গ্রেফতার 4। এবং ঢাকা কক্সবাজার রেলযাত্রায় গতি আনতে সরকারের নতুন উদ্যোগ। পাহাড়তলি ঝাউতলা বাইপাসে সময় কমবে 1.5 ঘন্টা। বাস্তবায়ন হলে রাজধানী থেকে সমুদ্র শহরে সরাসরি যাত্রা। এই ছিল ভোরের সময়। এরপর সকালের সময় সঙ্গে থাকবেন সহকর্মী অর্জিতা সহচিন। ধন্যবাদ নিবিড়। সকালের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।